অ্যাটেন্ডেন্স তো আরেকটু ভালো হওয়া উচিত। এই 20-25 জন 28 জন তো কোনো ক্লাসে ছিল না কখনো, এমন এক্সপিরিয়েন্স আমার হয় নাই। স্যার মেবি ওরা ওদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী রেকর্ডেড ক্লাস করে মেবি। এখন স্যার কারেন্টের একটু বাজে অবস্থা, কারণ শহরের বাইরে যারা থাকে তাদের। জি স্যার, এটাও একটা বড় ফ্যাক্ট। ক্লাসের জন্য তো আর অনেকে ডাটা দিয়ে জয়েন করে, ওয়াইফাই তো এমনিতেই স্টেবল না। ওকে, আমরা চ্যাপ্টার 8 স্টার্ট করি। 8 থেকে তাহলে টানা আমি 14 শেষ করব। 8 থেকে টানা 14 না 16, তাই না? 8 থেকে টানা 14 শেষ করব, এরপরে আমি আবার 3 আর 4-এ ব্যাক করব, যেহেতু আগে 5-এর আগে তো 3-4 বাকি আছে, তাই তো? জি স্যার। সো আপনারা একটু বলেন যে সবাইকে ক্লাসে জয়েন করতে। ক্লাসে জয়েন করলে মনে হয় না খুব একটা লস হবে, আর সব ক্লাসে তো সবসময় রেকর্ডিং পাবেনও না। সো ক্লাস করলে অনেকের হয়তো অ্যাটেন্ডেন্স পেয়ে গেছে এই জন্য আসছে না। তো এটা প্রফেশনাল ক্লাস তো নট অনলি ফর অ্যাটেন্ডেন্স, প্রফেশনাল ক্লাসে তো গুরুত্ব আছে। একাডেমিক ক্লাসে না কোনো রকম আমি অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাসে থাকলাম না, আমার ইয়ে হয়ে গেল, অ্যাটেন্ডেন্সের কমপ্লায়েন্সের জন্য আমার যতদূর দরকার হয়ে গেল। বাট এখানে তো আপনি প্রফেশনাল ক্লাস করা উচিত। আপনারা পেমেন্ট করছেন এই ক্লাসের জন্য আইসিবি তে, না এক্সামে বসবেন, আপনার তো কোনো অল্টারনেটিভ নাই। ক্লাসটাই তো একমাত্র, যারা ঢাকার বাইরে আছেন বিভিন্ন জায়গায় আছেন আপনারা তো অলরেডি ক্লাসের ভিত্তিতে পড়াশোনা করেই এক্সাম হলে যাইতে হবে, নাকি আর কোনো ব্যবস্থা আছে এখানে? আর কোনো অল্টারনেটিভ কোনো কোচিং সেন্টার টেন্টার কিছু আছে? অন্য জায়গায় কোনো পড়ার কোনো না ব্যবস্থা স্যার। আছে? না স্যার। থাকলেও এইসব কোচিং সেন্টারে সার্টিফিকেট লেভেলের জন্য কোথাও যাওয়া উচিত না। So, আমি বলবো আপনারা আজকে পার্টিসিপেশন যাই আছেন আমি কন্টিনিউ করতেছি, আপনারা ওই বলে দিন বাকিদেরকে ক্লাসে জয়েন করতে। বাকি চ্যাপ্টার গুলা এন্টার ম্যানুয়াল আমি কভার করব, বাকি যা আছে। তো আমরা চ্যাপ্টার 8 দিয়ে স্টার্ট করব আজকে। চ্যাপ্টার 8 হচ্ছে দেখা যাচ্ছে স্লাইড? জি স্যার। আচ্ছা, চ্যাপ্টার 8 হচ্ছে আমাদের এমপ্লয়ি কস্ট। এমপ্লয়ি কস্ট, এমপ্লয়ি কস্ট মানে কি কেউ বলতে পারবে? হোয়াট ইজ এমপ্লয়ি কস্ট? এমপ্লয়ি কি এবং এমপ্লয়ীদের কস্ট কি? আপনি চিন্তা করবেন যে আপনি একটা কোম্পানিতে আছেন, তো কোম্পানিতে যারা চাকরি করে হেড অফিসে বা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন অফিসিয়ালরা, তাদেরকে আমরা কি বলি? এমপ্লয়ি স্যার। এমপ্লয়ি বলি। তো এমপ্লয়ি যে কোম্পানিতে তাদের এমপ্লয়িকে যে এমপ্লয়ীদেরকে যে রাখছে একটা কোম্পানিতে অ্যাপয়েন্ট করছে, এরা যে চাকরি করতেছে, এদের পেছনে কোম্পানির কোনো কষ্ট আছে না? জি স্যার, আছে স্যার। আচ্ছা স্যার। কি ধরনের কষ্ট আছে? বেতন, স্যালারি। স্যালারি, স্যালারি থাকবে, ওয়েজেস থাকবে। মেডিসিন। ফ্যাক্টরিতে যারা ওয়ার্কাররা কাজ করে তাদেরকে তো স্যালারি বলে না, তাদেরকে কি বলে? তাদের পেমেন্ট কি অনেক সময়
ওয়েজেস বলে না? ওয়েজেসকে বাংলায় কি বলে? মজুরি স্যার। মজুরি বা বেতন। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে এমপ্লয়ি কস্ট। একটা কোম্পানিতে যেসব এমপ্লয়িরা কাজ করেন তাদের জন্য কোম্পানির যে কস্ট, যে খরচ, ওটাকে বলে এমপ্লয়ি কস্ট। এখন এমপ্লয়ি কস্ট নিয়ে আমাদের কেন পড়াশোনা করতে হবে? এমপ্লয়ি কস্ট একটা কোম্পানির জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ যেসব কোম্পানিতে হাজার হাজার লোক কাজ করে, ফ্যাক্টরিতে ধরেন কয়েক হাজার লোক কাজ করে, তো এখানে যদি কস্ট এদিক সেদিক হয়, সামান্য কম বেশি হলে কোম্পানির উপর, সামান্য বেশি হলে কোম্পানির উপর অনেক বার্ডেন হয়ে যায়। কম পেমেন্ট করলে ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়। আবার ভালো এমপ্লয়ি কোম্পানিতে হায়ার করতে গেলে এমপ্লয়ি কস্ট একটু হায়ার হয়। এমপ্লয়ি কস্ট হায়ার হলে ওই এমপ্লয়ি হায়ার কস্টে যে এমপ্লয়িকে কোম্পানি হায়ার করে তাদের কষ্ট অনুযায়ী তাদেরকে ইউটিলাইজ করতে হয়। আমি কোম্পানিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেতন দিয়ে লোকজনকে রিক্রুট করছি, কাজ করাচ্ছি, কিন্তু আমি যদি অ্যাকর্ডিংলি ওই অনুযায়ী তার থেকে বেনিফিট না পাই, যে লোকটাকে আমি মান্থলি 3 লাখ 5 লাখ টাকা স্যালারি দিচ্ছি, তার কাছে তো আমার ওই ধরনের আউটপুটও পাওয়া লাগবে। এই জন্য আসলে এমপ্লয়ি কস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছে, গ্রুপ অফ কোম্পানি আছে, তাদের এখানে হাজার হাজার লোক কাজ করে, কিন্তু এমপ্লয়ি কস্টের উপর তাদের প্রপার কন্ট্রোল থাকে না। ধরেন মার্কেটিং এ 20,000 লোক কাজ করে, তারা কি মার্কেটে আছে? মার্কেটিং আমার কোম্পানির জন্য কাজ করতেছে? তারা কি ডেইলি অফিসে যাচ্ছে নাকি অফিসে না গিয়ে বেতন নিচ্ছে? এগুলা মনিটর করতে হয়। এবং দেখা যাচ্ছে কোম্পানিতে হাজার হাজার লোক জয়েন করতেছে, হাজার হাজার লোক চাকরি ছেড়ে দিচ্ছে। নতুন যারা জয়েন করতেছে তারা বেতন পাবে, ফাইন, কারণ তারা ইন্টারেস্টেড। আমি যদি একটা নতুন কোম্পানিতে জয়েন করি, আপনি যদি একটা নতুন কোম্পানিতে জয়েন করেন, আপনার আগ্রহ থাকবে আমি 1 তারিখে জয়েন করছি, 30 তারিখে আমি বেতন পাবো। না পাইলে আমার গরজে আমি নিজেই কোম্পানিকে নক করবো, আমার বেতন কোথায়, আমাকে বেতন দেন। কিন্তু আপনি যখন কোম্পানি ছেড়ে, আপনি যখন কোম্পানি ছেড়ে চলে যাই, আমাদের দেশে এখন কোম্পানিগুলা বা অফিসগুলা লোকদেরকে বেতন দেয় কিভাবে? ক্যাশে দেয় নাকি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়? মোস্টলি ব্যাংক অ্যাকাউন্টে দেয় স্যার এখন। ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক দেয়। এখন আপনি অ্যাকাউন্টে একটা দেয়। কোম্পানি থেকে চাকরি ছেড়ে চলে গেছেন, আপনার প্রত্যেক মাসে মাসের 30 তারিখে বা পরের মাসে 1 তারিখে আপনার অ্যাকাউন্টে স্যালারির টাকা ঢুকতেছে, আপনি এসএমএস পাচ্ছেন। এখন আপনি একটা কোম্পানি থেকে রিজাইন করে চলে গেছেন, আজকে 6 মাস হয়েছে, এরপর দেখা যায় প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। এমন হইতে পারে না? হইতে পারে? নর্মালি তো হয় না স্যার। জি স্যার। হুম? একটু জোরে বলতে হবে, যদি ভুল করে হবে। কোম্পানি, আপনি যে রিজাইন করে চলে আসছেন, আপনাকে যদি তারা প্যারোল থেকে এক্সক্লুড না করে, আপনার নামটা ডিলিট না করে, তাহলে তো প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ প্যারোল অনুযায়ী, স্যালারি শিট অনুযায়ী তো প্রত্যেক মাসে ব্যাংকে অ্যাডভাইস দেয়া আছে, ব্যাংক প্রতি মাসে একটা নির্দিষ্ট ডেটে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে, ডিসবার্স করে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে। কিন্তু ম্যানেজমেন্ট ভুল করে আপনার নামটা এক্সক্লুড করে নাই, ডিলিট করে নাই প্যারোল থেকে, তাহলে প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। এরকম অনেক ক্ষেত্রে হয়। আমাদের মতো অর্গানাইজেশনও হতে পারে। আপনি যদি আর্টিকেলশিপে এসে জয়েন করেন ফার্মে, জয়েন করে আপনার 3 বছর হয়ে গেছে, আপনি চলে গেছেন কোর্স কমপ্লিট করে, কিন্তু কোনো কারণে প্যারোল থেকে আপনার নামটা ডিলিট করতে ভুলে গেছে অফিস, তারপর দেখবেন আরো 6 মাস আপনার নামে স্যালারি চলে যাচ্ছে বা অ্যালাউন্স চলে যাচ্ছে। এমন ঘটনা প্র্যাকটিক্যালি অনেক ঘটছে, আমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখছি, অনেক হয় এরকম ভুলভ্রান্তি, অনেক সময় হয়। কোম্পানির জন্য এটা বড় ধরনের একটা কস্ট, এই ধরনের কিছু যাতে না হয়। এবং দেখা যাচ্ছে আপনি একটা অফিসে চাকরি করবেন ডেলি 8 ঘন্টা, কিন্তু আপনি 6 ঘন্টা চাকরি করতেছেন, আপনি 5 ঘন্টা চাকরি করতেছেন, কিন্তু আপনি 8 ঘন্টার বেতন পেয়ে যাচ্ছেন। কেন? এখানে এত কন্ট্রোল, আপনি কয়টায় ঢুকলেন কয়টায় বের হলেন এটার উপর কোম্পানির প্রপার কন্ট্রোল নাই। আপনি ঢুকছেন অফিসে 12টায়, কিন্তু আপনি খাতায় সাইন করছেন 9টায়, আবার যাচ্ছেন 5টায়, বাট মনে হচ্ছে কি আপনি 8 ঘন্টা কাজ করছেন। আসলে আপনি কাজ করছেন কয় ঘন্টা? 12টায় ঢুকে যদি 5টা পর্যন্ত থাকেন, 5 ঘন্টা, 3 ঘন্টা কম করছেন। তাহলে আপনার হয়তো স্যালারিটা 8 আওয়ার হিসাবে হলেও, এই যে আপনি যে 12টায় ঢুকে 9টায় সাইন করলেন, এটা এক ধরনের কোম্পানির উইকনেস না? জি স্যার। জি স্যার। কি ধরনের উইকনেস? এটা কি টাইপের উইকনেস? কে বলতে পারবে? ইন্টারনাল কন্ট্রোল জনিত উইকনেস স্যার। কন্ট্রোল উইকনেস। কারণ
এমপ্লয়ি কস্টের উপর এমপ্লয়ীদের উপর যদি প্রপার কন্ট্রোল না থাকে, তাহলে এমপ্লয়িরা অফিসে কখন ঢুকবে কখন বের হবে এটা কন্ট্রোল করতে প্রপারলি পারবে না, এবং এক্ষেত্রে এমপ্লয়ি কস্টটা কোম্পানির জন্য একটা বার্ডেন হয়ে যাবে। লোকজন কাজ না করেও বেতন নিয়ে যাচ্ছে, টাকা পয়সা নিয়ে যাচ্ছে। এরকম যেটা বললাম, একজন লোক চাকরি ছেড়ে চলে গেছে, স্টিল তার অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। তেমন অনেক প্রবলেম হয়। এইসব প্রবলেম নিয়ে কিভাবে এমপ্লয়ি কস্টের উপর প্রপার বা বেটার কন্ট্রোল ইম্পোজ করা যায় তা নিয়ে আমাদের এই চ্যাপ্টার নাম হচ্ছে এমপ্লয়ি কস্ট। এমপ্লয়ি কস্টে আমরা যে কন্টেন্ট কভার করব, ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারি এবং ওয়েজেস আমরা কিভাবে ক্যালকুলেশন করি, এখানে কি কি উইকনেস থাকে, গ্যাপ থাকে, কিভাবে বেটার কন্ট্রোল ইম্পোজ করা যায়, রেকর্ডিং অফ ওয়েজেস এন্ড স্যালারিজ এন্ড ডিডাকশনস। প্রথমে আমরা কি করি, একজন লোককে স্যালারি দিতে হলে তার প্রথমে স্যালারিটা ক্যালকুলেশন করতে হয়, কত টাকা তাকে স্যালারি দেব। আপনি জয়েন করলেন, ইউর স্যালারি ইজ 2 লাখ টাকা। এখন আপনাকে মাস শেষে কি 2 লাখ টাকায় আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ট্রান্সফার করে দিবে, নাকি এখানে আরো কিছু ক্যালকুলেশন থাকতে পারে? থাকতে পারে। পার্টিসিপেট করতে হবে তো জি ক্লাসে, স্যার, চুপচাপ ঘুমাইলে হবে না। অবশ্যই থাকতে পারে স্যার। এখন আপনি কোম্পানি থেকে একটা লোন নিয়েছেন বিয়ে করার জন্য 20 লাখ টাকার। তাই এখন কোম্পানির সাথে আপনার এগ্রিমেন্ট হচ্ছে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে 20,000 টাকা করে কোম্পানি কেটে রাখবে, ওই 20 লাখ টাকা যতদিন চাকরি করবেন, উইদাউট এনি ইন্টারেস্ট। তাহলে আপনার বেতন যদি 2 লাখ হয়, লোনের টাকা যদি কেটে রাখে তাহলে আপনার বেতন কত হলো, আপনি পাবেন কত? 20,000 টাকা কেটে রাখলে 1,80,000। 1,80,000। 1,80,000। আপনার স্যালারি থেকে হিসাব করে দেখলো কোম্পানি যে আপনার বছরে 2 লাখ টাকা আপনার ট্যাক্স আসে। 2 লাখ টাকাকে 12 দিয়ে ভাগ দিলে হয়তো 16,000 সামথিং টাকা আপনার ট্যাক্স আসবে। তার ট্যাক্সটাও আপনার স্যালারি থেকে যদি কেটে রাখে, তাহলে আরো 16,000 যদি কেটে রাখে, তাহলে হবে কত? 56,000 টাকা। এইভাবে বিভিন্ন অ্যামাউন্ট কেটে একটা ক্যালকুলেশন করে নেট আপনার অ্যাকাউন্টে কত টাকা দিবে। এই ক্যালকুলেশন যদি কোনো কারণে ভুল হয়ে যায়, কম বেশি হয়ে যায়, তাহলে কি হইতে পারে, আমরা ওই পয়েন্টটা আসি। প্রথমে ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ, স্যালারি এবং ওয়েজেস ক্যালকুলেশনে কি ধরনের রিস্ক আছে। কোম্পানি মে পে এমপ্লয়িজ টু মাচ মানি, মানে আপনার স্যালারি হচ্ছে 2 লাখ টাকা, কোনো কারণে কাটাকাটি করে আপনাকে দেওয়ার কথা 1,60,000 টাকা, তাহলে আপনাকে পেমেন্ট করে দিল 1,70,000 টাকা। তাহলে কত পেমেন্ট করলো এক্সট্রা ভুল করে? আপনার বেতন 2 লাখ, কিন্তু আপনি পাবেন 1,60,000 মাস শেষে, কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে 1,70,000। তাহলে এক্সেস কত টাকা পেমেন্ট করলো? 10,000। 10,000। এই ধরনের ভুল থাকতে পারে। তাহলে বলতেছে যে ক্যালকুলেশনে এটা ওয়ান অফ দ্য রিস্ক। এরপরে দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক। এই যে আপনি কাজে নাই, আপনার সাথে হয়তো কন্ট্রাকচুয়াল, ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদেরকে ওয়েজেস দেয়া হয় আওয়ারলি বেসিসে। তুমি 8 ঘন্টা কাজ করলে পাবা, এরপরে ওভারটাইম কাজ করলে আরো ঘন্টা এত করে পাবা। বাট আপনি কাজে নাই, ফ্যাক্টরিতে আপনি সকালে ঢুকার কথা 8টায়, ঢুকেন দুপুর 12টায়, কিন্তু সাইন করে দেন ঠিকই 8টায়, আসলে আপনি কাজে নাই। অথবা আপনি লাঞ্চের পরে আর ঢুকেন না, লাঞ্চ করতে যে বাইরে যান আর আপনি ফ্যাক্টরিতে আসেন না, তাহলে আপনি কি কাজে ছিলেন? এটা প্রমাণিত হয় যে আপনি লাঞ্চ করার পরে আর ফ্যাক্টরিতে ঢুকেন নাই, তাহলে আপনি কি কাজে ছিলেন? না স্যার। কিন্তু সপ্তাহ শেষে আপনাকে ফুল উইকের ডেলি 8 ঘন্টা করে হিসাব করে পেমেন্ট করে দেওয়া হচ্ছে। তাহলে কি হয়, দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ নট বিন এট ওয়ার্ক, মানে যে লোকটা কাজে নাই তাকেও পেমেন্ট করে দিতে পারে। তাহলে এটা কি রিস্ক না এক ধরনের? জি স্যার। ওকে, নেক্সট ওয়ান, দা কোম্পানি মে পে এমপ্লয়িজ হু হ্যাভ লেফট। যে এমপ্লয়িটা, যেটা আমি বললাম কোম্পানি থেকে চলে গেছে, আপনি এক জায়গায় জয়েন করছেন জানুয়ারি মাসে, জুন মাসে আপনি রিজাইন করে চলে গেছেন, স্টিল দেখা যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তার মানে আপনি অলরেডি কোম্পানি ছাইরা চলে গেছেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে। তাহলে এগুলো হচ্ছে ক্যালকুলেশন রিস্ক, ক্যালকুলেশন ওয়েজেস, ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিসে এই ধরনের রিস্ক থাকতে পারে। আপনি যদি একটা কোম্পানির ফাইন্যান্স কন্ট্রোলার হন, সিএফও হন,
কোম্পানির ম্যানেজমেন্ট আপনাকে বললো যে আমাদের সব সময় কম বেশি টাকা পয়সা চলে যায়, তখন আপনাকে এই ধরনের রিস্ক গুলা চিন্তা করে কন্ট্রোল ঠিক করতে হবে। তাহলে আমি এটার উপর কন্ট্রোল কেন ইম্পোজ করব? হোয়াট আর দ্য কন্ট্রোল অবজেক্টিভস? যাতে যারা কাজ করে তাদেরকেই পেমেন্ট করা হয়, যাতে গ্রস পে হ্যাজ বিন ক্যালকুলেটেড কারেক্টলি এন্ড অথরাইজড, এবং পেমেন্টটা যাতে ঠিকঠাক মতো ক্যালকুলেশনটা অথরাইজ হয়, এবং নেট পেমেন্ট যা পাবে কাটাকাটির পর ডিডাকশন উপর এটা প্রপারলি তাকে দেয়া হয়। এইগুলা করার জন্য, এগুলো এনশিওর করার জন্যই আমার কন্ট্রোল সেট করতে হবে। এখন কন্ট্রোল আমরা কি কি করতে পারি? যদি আমরা এই ক্যালকুলেশনে যে রিস্ক গুলার কথা আমরা বলছি, আমরা যদি এই রিস্ক গুলাকে মিনিমাইজ করতে চাই, এই রিস্ক গুলাকে মিটিগেট করতে চাই বা রিডিউস করতে চাই, তাহলে ওই কোম্পানিকে এই এরিয়াতে কিছু কন্ট্রোল সেট করতে হবে। হ্যাঁ, কি করবে? স্টাফিং এন্ড সেগ্রিগেশন অফ ডিউটিস। যারা এই স্যালারি ওয়েজেস এসব নিয়ে কাজ করে, ডিপার্টমেন্টের লোকজন, তাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দিতে হবে। একজন অ্যাটেন্ডেন্স দেখবে, একজন রেকর্ড করবে, একজন পেমেন্ট করবে, একজন দেখবে এখানে কোনো ফাঁকিঝুঁকি হচ্ছে কিনা। এভাবে যদি দায়িত্বগুলো প্রপারলি বন্টন করে দেয়া হয়, ডিউটিগুলো সেগ্রিগেট করে দেয়া হয়, সেগ্রিগেশন অফ ডিউটিস বলা হয়, তাহলে এখানে এই ধরনের রিস্ক থাকবে না। এটা হবে এক ধরনের কন্ট্রোল, এক ধরনের পাহারা আর কি। Maintenance of personnel records and regular checking of wages and salaries to details in personnel record. তাহলে পার্সোনাল মানে মানুষজন যারা কাজ করে এদেরকে পার্সোনাল বলতেছে, তাদের রেকর্ড গুলো প্রপারলি মেনটেন করতে হবে এবং রেগুলার চেক করতে হবে। এরপরে কিছু কিছু জিনিসে অথরাইজেশন এনশিওর করতে হবে। কি? কোনো এমপ্লয়ি যদি অফিসে জয়েন করে, তাহলে এটা প্রপারলি অথরাইজ হয়ে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের মাধ্যমে এটা ডকুমেন্ট তৈরি করে, ফাইল তৈরি করে এনশিওর করতে হবে। এবং এমপ্লয়ি যখন চলে যায়, ওইটাও এনশিওর করতে হবে সে কয় তারিখে গেল, কিভাবে গেল, হ্যাঁ, কোন মাসে গেল, কি রিজনে গেল, সে আসলে কি কোম্পানি থেকে গেল কিনা, তার রেজিগনেশন প্রপার ছিল কিনা, এগুলা সবকিছু অথরাইজ হওয়া লাগবে। অথরাইজ মানে কি? কেউ জয়েন করলো, আমি বলে দিলাম এই উনি কালকে থেকে জয়েন করবে, তাহলে কেউ জানলো না, এইচআরও জানলো না, মাস শেষে তার অ্যাকাউন্টে টাকাও ঢুকবে না। কারণ কি? কারণ অফিসিয়ালি তো সে জয়েন করে নাই, কেউ জানলো না, জিনিসটা অথরাইজ না। আবার কেউ চলে গেল, এটাও কেউ জানে না, তাহলে তো তার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। একটা লোক চাকরি ছেড়ে চলে গেছে, কোম্পানিতে কেউ জানে না, এটা প্রপারলি অথরাইজ না, ম্যানেজমেন্ট থেকে এটা অ্যাপ্রুভ না, তাহলে তার অ্যাকাউন্টে টাকা চলে যাবে না? এরপরে চেঞ্জ ইন পেমেন্ট রেট, পে রেটস আর কি। একটা কোম্পানিতে যদি কালকে লোকজনের বেতন বাড়ে, কোম্পানির যে কেউ একজন বললো এই কালকে থেকে সবার বেতন বেড়ে যাবে, এটা কি সিস্টেম হওয়া উচিত? তাহলে পে রেট বলতে পেমেন্ট রেট, স্যালারি বাড়তে হলে কি ওটা প্রপার অ্যাপ্রুভাল লাগবে, প্রপার প্রসেসের মধ্য দিয়ে অ্যাপ্রুভ করতে হবে, না হলে যে কারো যে কোনো সময় বেতন বেড়ে যাবে, উল্টাপাল্টা পেমেন্ট চলে যাবে। ওভার টাইম, ওভার টাইম এখন কোম্পানিতে 50 জন ড্রাইভার আছে, এখন ড্রাইভারদেরকে বলা হচ্ছে অফিস আওয়ারের পরে যদি তোমরা ড্রাইভিং করো তোমাদেরকে ওভার টাইম দেওয়া হবে। তো অফিস আওয়ারের পরে ওনারা প্রত্যেকদিন বলে যে আমি আজকে 4 ঘন্টা করছি, 5 ঘন্টা করছি, আয়না সাবমিট করে টাকা নিয়ে যাচ্ছে। এটা কি প্রপার ওয়ে হওয়া উচিত? হ্যাঁ স্যার, মুখে মুখে বললে তো হবে না। মুখে মুখে বললে হবে না, এটা প্রপার অথরাইজ হওয়া লাগবে। সে আসলে কয় ঘন্টা গাড়ি চালালো, তার মিটার রিডিং, তার লগবুক থাকা লাগবে। হ্যাঁ, সে সবকিছু তথ্য প্রমাণ দিয়ে সাবমিট করবে। সাবমিট করার পর এটা প্রপারলি ম্যানেজমেন্ট থেকে অথরাইজ করবে। একটা কন্ট্রোল পয়েন্ট থাকবে যে ড্রাইভাররা এটা কিভাবে সাবমিট করবে, কিভাবে কি ফিল আপ করবে, কি রেকর্ড মেনটেন করবে। তাহলে ওটা প্রপার অথরাইজ করলেই সে ওভার টাইম পাবে। এই জন্য অথরাইজেশনটা এখানে দরকার। নন স্ট্যাটিউটরি ডিডাকশনস, এখন কোম্পানিতে ধরেন পেমেন্ট পেনশন সিস্টেম চালু আছে বা প্রভিডেন্ট ফান্ড চালু আছে, বলে না লোকে চাকরি করার শেষে সে তো পেনশন পাচ্ছে অনেক টাকা, সারা জীবন চাকরি করছে, আসার সময় 1 কোটি টাকা পাচ্ছে, 1.5 কোটি টাকা পাচ্ছে। এটা কারা পায়? কোন ধরনের এমপ্লয়িরা পায়? সরকারি নাকি বেসরকারি? নর্মালি সরকারি। নর্মালি সরকারি। হ্যাঁ, কিন্তু আমাদের এটা এক ধরনের ধারণা যে সরকারি চাকরি করলেই পেনশন পাওয়া যায়। আসলে সরকারি বেসরকারি সবাই পায়। ইভেন কোনো কোনো বেসরকারিতে সরকারি থেকে অনেক বেশি পায়, অনেক গুণ বেশি পায়। এটা আমরা ওই ধরনের কোম্পানিতে জয়েন করলেই বুঝতে পারবো। এখন এই ধরনের বেনিফিট গুলা কি? এটাকে বলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ফান্ড, পেনশন ফান্ড। এটা হলো কোম্পানিগুলো একটা পলিসি করে, সরকার যেভাবে করে বেসরকারিটাও একই ওয়েতেই হয়।
আমাদের দেশে যেসব স্টাবলিশড কোম্পানি আছে, ভালো ভালো কোম্পানি আছে, তাদের কোম্পানিতে এই ধরনের বেনিফিট আছে। যেমন আমাদের সিএ ফার্মও এই ধরনের এমপ্লয়ি বেনিফিট আছে। যারা 10 বছর 20 বছর চাকরি করতেছে, তারা কিন্তু চাকরি শেষে যাওয়ার সময় ভালো ধরনের একটা পেনশন অ্যামাউন্ট পাবে, একটা গ্র্যাচুইটি অ্যামাউন্ট পাবে। কিভাবে হয় এটা? এটা একজন লোকের যদি টোটাল স্যালারি 1 লক্ষ টাকা হয়, এই স্যালারিটাকে আবার ভাগ করে, তার বেসিক স্যালারি কত, এখানে তার মেডিকেল অ্যালাউন্স কত, তার বাড়ি ভাড়া কত, এইভাবে স্যালারিটাকে, এই 1 লক্ষ টাকা স্যালারিটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ভাগ করার পরে ধরেন 1 লক্ষ টাকার মধ্যে 60,000 টাকা হলো তার বেসিক স্যালারি, মানে মূল বেতন। ওই 60,000 টাকার কোম্পানির পলিসি আছে, মূল বেতনের 10% প্রত্যেক মাসে আপনার বেতন থেকে কেটে রাখা হবে। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। কোম্পানির পলিসি কি? প্রভিডেন্ট ফান্ড। এটা প্রত্যেক মাসে আপনার বেতন থেকে কেটে রাখা হবে। এখন 1 লক্ষ টাকার 60% হচ্ছে কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা 10% কত হবে? 6,000। 6,000 টাকা। তাহলে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে 6,000 টাকা কোম্পানি কেটে রাখবে, রেখে অন্য জায়গায় একটা ফান্ড তৈরি করে রাখবে। ওইখানে আবার কোম্পানিও 6,000 টাকা দিবে আপনার জন্য প্রত্যেক মাসে। তাহলে প্রত্যেক মাসে আপনার জন্য জমা হচ্ছে কত? 12,000। 12,000-এর মধ্যে আপনি দিচ্ছেন কত? 12,000 6,000। 6,000 আর কোম্পানি দিচ্ছে কত? 6,000। 6,000 12,000। তাহলে এক বছরে আপনার নামে জমা হবে কত? 12,000 করে 12 মাসে 1,40,000। 1,44,000। আপনি যদি 20 বছর চাকরি করেন তাহলে কত হবে? 24 কত হবে? 28,80,000 মেবি। 28,80,000 আচ্ছা, 28,80,000 আপনি 20 বছর চাকরি করার কারণে আপনার নামে জমলো। 28,80,000 মধ্যে আপনি জমা দিলেন কত? আপনার টাকা কত? 14,40,000, 14 তাই না? কোম্পানি দিল কত? জি 14,40,000। 14,40,000। এই 28,80,000 আপনি যাওয়ার সময় পাবেন, কিন্তু আপনি আরো বেশি পাবেন। কিভাবে পাবেন? প্রত্যেক বছর কোম্পানি আপনার থেকে টাকাটা আপনার থেকে নিয়ে কোম্পানি দিয়ে, এই টাকাটা আবার কোম্পানি সিকিউর জায়গায় ইনভেস্ট করে, সঞ্চয়পত্র কিনে বিভিন্ন জায়গায়। কারণ এটার ফান্ডের নিয়ম আছে, এই টাকাটা যেখানে সেখানে ইনভেস্ট করা যাবে না, যেখানে লস হওয়ার চান্স থাকে। এই জন্য হাইলি সিকিউরড জায়গায় প্রত্যেক বছর কোম্পানিতে যদি 20,000 লোক থাকে, 20,000 লোক থেকেই তো কাটে, তাহলে প্রত্যেক মাসে কোম্পানির কিন্তু কোটি কোটি টাকা এরকম ফান্ড হয়। ওই ফান্ডটাকে কোম্পানি সিকিউর জায়গায় ইনভেস্ট করে দেখা যায় 28,28,000-এর সাথে আপনার আরো 5 লক্ষ টাকা এখানে ইন্টারেস্ট অ্যাড হয়ে গেল। তাহলে কত হবে? 28,28,000 80,000 সাথে যদি 5 লক্ষ যোগ হয় 33,000 33,50,000। তাহলে 20 বছর চাকরি করলে যাওয়ার সময় আপনি 33,50,000 পাবেন, নাকি আপনি আরো বেশি পাবেন? বলেন তো, কারো মাথা ধরতেছে কিনা? এটা আমি বলছি মিনিমাম। আপনার তো প্রথমে চাকরি বেতন ছিল 1 লক্ষ, কিন্তু 20 বছর চাকরি করলে আরো আপনার কি বেশি সারা জীবন 1 পাওয়ার লক্ষ চান্স বেতন আছে থাকবে? স্যার। না স্যার, পরের বছর বেতন হয়ে গেল আপনার 2 লক্ষ। তাহলে পরের বছর প্রতি মাসে আপনার নামে জমা হবে 24,000 টাকা করে, তাই না? জি স্যার। তাহলে এভাবে 20 বছর চাকরি করলে দেখা যাচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ডে জমে গেছে 1 কোটি টাকা। তাহলে আপনি যাওয়ার সময় 20 বছর চাকরি করলে 1 কোটি টাকা পাবেন। এটা কিন্তু রিয়েলিটি। তো সরকারি অফিস থেকেও কিন্তু সেম প্রসেস। সরকারি অফিসও যার বেসিক স্যালারি যত, এটা থেকে একটা অংশ কেটে রাখে, এটা হল প্রভিডেন্ট ফান্ড। কোম্পানিগুলো আরো কি দেয়? গ্র্যাচুইটি ফান্ড দেয়। গ্র্যাচুইটি ফান্ডটা কি? এটা হচ্ছে, এটা হিসাব করা হয় প্রতি মাসের, ওইভাবে না, এটা হচ্ছে ইয়ারলি হিসাব করা হয়। আপনি যদি 1 বছর কোম্পানিতে চাকরি করেন, যাওয়ার সময় এটা আপনার থেকে কাটবে না, এটা ফুললি কোম্পানি দিবে। যাওয়ার সময় আপনাকে 1 মাসের সমান বেতন দিয়ে দিবে। আপনি যেই মাসে যাবেন, আপনি 1 বছর চাকরি করছেন, ডিসেম্বর মাসে চাকরি ছেড়ে দিলেন, ডিসেম্বর মাসে আপনার বেতন ছিল 1,50,000, তাহলে আপনি যাওয়ার সময় 1,50,000 টাকা 1 বছরের 1 মাসের একটা স্যালারি আপনি যাওয়ার সময় পাবেন। এবং আপনি 20 বছর চাকরি করলে প্রতি বছরের একটা করে স্যালারি, 20 বছরের 20 মাসের স্যালারি যোগ হয়ে যা হয় তা পাবেন। এটা হচ্ছে গ্র্যাচুইটি ফান্ড, এটাও পাইতে পারেন। তাহলে আপনি পেনশন প্রভিডেন্ট ফান্ডও পাইলেন, গ্র্যাচুইটি ফান্ডও পাইলেন। আরো কিছু এমপ্লয়ি আরো বেনিফিট থাকতে পারে। এই দুইটা মিনিমাম 2টা ফান্ড আপনার থাকবে। অনেক ভালো ভালো মোস্ট অফ দ্য প্রাইভেট স্টাবলিশড কোম্পানিতে বাংলাদেশে আছে। আপনি যদি স্কয়ার ফার্মাসিউটিক্যালে চাকরি করতে যান, আপনি যদি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালে চাকরি করতে যান, আপনি যদি ইনসেপ্টা ফার্মায় চাকরি করেন, হ্যাঁ, আপনি যদি বাংলাদেশে অবস্থিত যে কোনো বিদেশি কোম্পানিতে চাকরি করেন,
আপনি যদি যে কোনো ব্যাংকে চাকরি করেন, কোনো একটা এনবিএফআই তে চাকরি করেন, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করেন, আপনি এই বেনিফিট গুলো চাকরি শেষে পাবেন। যে কোনো সরকারি চাকরিগুলো তো পাবেনই। তাহলে এই যে এইটা কেন বললাম এত কথা, আমাদের একটা বেসিক নন স্ট্যাটিউটরি ডিডাকশন, এই যে প্রত্যেক মাসে আপনার বেতন থেকে যে প্রত্যেক মাসে কাটবে, এভাবে এই ধরনের বেনিফিট গুলো যে আপনার বেতন থেকে কোম্পানি কেটে রেখে দিচ্ছে, এটা আপনার জন্যই আপনার বেতন থেকে কেটে আপনার নামে জমা রাখা হচ্ছে। এটা আপনাকে একসময় একটা বেনিফিট দিবে। আপনি চাকরি শেষ করে অবসর জীবনে আপনি যখন চাকরি শেষ করবেন, আপনার অবসর জীবনটাকে সেভ করার জন্য, হ্যাঁ, আপনাকে সেফটি এনশিওর করার জন্য, আপনি সারা জীবন চাকরি করছেন, অবসরে গেলেন, আপনার কিছু থাকলো না, আপনি তো তখন আপনার জীবন অনেক কষ্টকর হয়ে যাবে তখন কোনো কিছু না পাইলে, তাই না? জি স্যার। স্যার স্যার প্রভিডেন্ট ফান্ডের যে বেসিক স্যালারি থেকে যে পার্সেন্টেজটা কেটে নেবে ওটা কি ডিসক্লোজ করা থাকে কোম্পানি থেকে? হ্যাঁ, ডিসক্লোজ করবে না কেন? এটা তো কনফিডেন্সিয়াল কিছু না, এটা তো কোম্পানির পলিসি। অ্যাজ পার কোম্পানি পলিসি আপনার থেকে কেটে রাখতেছে, এবং কোম্পানি যে এটা যে পলিসিটা করছে, এটা কোম্পানি এনবিআর থেকে অ্যাপ্রুভ করে রাখছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকে একটা অ্যাপ্রুভাল আনতে হয়। কারণ কোম্পানি প্রত্যেক মাসে যে আপনার জন্য একটা টাকা জমা রাখতেছে, এটা তো কোম্পানির জন্য খরচ। ওই টাকাটা কোম্পানি তার খরচে, তার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে যখন দেখাবে আপনার জন্য যে খরচটা হচ্ছে, ওইটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ পরে রিটার্ন সাবমিট করলে অ্যালাউ করবে না যদি তার থেকে অ্যাপ্রুভাল না আনেন। এই জন্য এটা এনবিআর থেকে অ্যাপ্রুভাল নিয়েই করা হয়। তাহলে আমাদের অনেক খুঁটিনাটি বিষয় আছে। আমরা যখন আমাদের ক্যারিয়ার স্টার্ট করব, আমরা চাকরি করতে গেলে আমাদের ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি যে আপনাদের এখানে জয়েন করতেছি, আমি অন রিটায়ারমেন্ট আমি কিছু পাবো কিনা, এই জন্য আপনাদের কি কি এমপ্লয়ি বেনিফিটস আছে, তো আমরা যারা জানি তারা এটা জিজ্ঞেস করি আর কি। তা আমাদের স্যার দেশে দেখা যাচ্ছে, আমাদের দেশে কিছু কিছু সিএ ফার্মও এটা আছে। যেমন আমি যেটা বলি, আমি যে সিএ ফার্ম আছি, আমাদের ফার্মে আমরা প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি ফান্ড আছে, গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট আছে। তা আমাদের এখানে যারা স্টাফ হিসাবে জয়েন করে, আমাদের যেমন অনেক ম্যানেজার আছে আজকে 10 বছর 15 বছর 16 বছর চাকরি করতেছে, তো সেই কোম্পানিতে চাকরিগুলো তো এটা পাইতো। তাহলে আমরা তার ক্যারিয়ারটা যাতে হুমকির মুখে না পড়ে, একটা সিএ ফার্মে সে ম্যানেজার হিসেবে চাকরি করছে বলে সে কিছু পাবে না, তাহলে আমাদের জন্য সে 20 বছর 10 বছর খাটলো, তাহলে বাকি জীবনটা তার কিভাবে কাটবে শেষ বয়সে? এই জন্য আমরাও এটা চালু করছি, যাতে 10-20 বছর পরে চাকরি হয়ে যাওয়ার সময় সে একটা অ্যামাউন্ট নিতে পারে। কিন্তু এটা আমার জন্য বার্ডেন না, কারণ আমরা তো প্রত্যেক মাসে তার থেকে কেটে আমার অফিস থেকে আমরা একটা ফান্ড ক্রিয়েট করে রাখতেছি। সে যখন যাবে ওই ফান্ড থেকে নিয়ে যাবে। এটা আমার ফার্মের জন্য বা কোম্পানির জন্য কখনো বার্ডেন না, কারণ প্রত্যেক মাসে এটা আমি ক্রিয়েট করে রাখতেছি। হঠাৎ করে একদম চলে যাবে, তাকে 2 কোটি টাকা দিতে হবে, তখন এটা আমার সাডেনলি কোনো বার্ডেনে রাইজ হবে না। ঠিক আছে? আর স্যার পেনশন গ্র্যাচুইটি কি ফান্ড ফান্ড যেটার কথা বলছিলেন ওটা হচ্ছে আপনার যদি সে ডিসেম্বরে রিটায়ার করে তাহলে শুধু কি ডিসেম্বরের টাকাটা পাচ্ছে? এটা 1 বছর চাকরি করলে 1 মাসের সমান একটা টাকা পাবে। এই 5 বছর চাকরি করলে 5 মাসের সমান পাবে। আপনি 2026 সালে চাকরি করছেন, 2027 সালে চাকরি করছেন, 2028 সালে চাকরি করছেন, 2029 সালে চলে যাবেন, তখন আপনি এই 3 বছরের জন্য 27 সালে আপনার প্রত্যেক মাসে যে বেতন ছিল 1 মাসের বেতনের সমান একটা অ্যামাউন্ট। এভাবে 3 বছরের 3টা। বাট এখানে আবার একটু টার্মস কন্ডিশন থাকে। জয়েন করার সময় একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটার টার্মস থাকে। আপনি যদি এভাবে গ্র্যাচুইটি বেনিফিট পেতে চান, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর অ্যাটলিস্ট 3 to 5 ইয়ার্স। 5 বছর চাকরি করলেই পাবেন, না হলে পাবেন না, এরকম কন্ডিশন থাকে। প্রভিডেন্ট ফান্ড, আপনার বেতন থেকে যে টাকাটা কেটে রাখা হচ্ছে, সেম টাকা কোম্পানি থেকেও আপনার জন্য জমা করে রাখবে। তবে সত্য থাকে যে আপনাকে মিনিমাম 3 বছর চাকরি করতে হবে। আর যদি 3 বছর আগে আপনি চলে যান, তাহলে কি করবেন? আপনার থেকে যে টাকাটা কেটে রাখা হয়েছিল আপনি শুধু ওইটাই পাবেন, কোম্পানি থেকে যেটা দিচ্ছে ওটা আপনি পাবেন না। কারণ কোম্পানি তো আপনাকে 1-1.5 বছর 2 বছর লেগে গিয়েছে আপনাকে শিখাতে শিখাতে, তো কোম্পানি বেনিফিটটা আপনার জন্য করতেছে, কোম্পানিকে তো আপনি বেনিফিট দিবেন। তাহলে আপনি যদি আপনার কোম্পানিতে মিনিমাম 3 বছর চাকরি করেন, তাহলে কোম্পানির কন্ট্রিবিউশন এবং আপনার কন্ট্রিবিউশন দুইটা টাকায় যাওয়ার সময় পেয়ে যাবেন। যদি 3 বছরের কমে কাজ করেন তাহলে কি হবে? তাহলে আপনার থেকে যে টাকাটা কেটে রাখা হয়েছিল ওটা তো আপনার পাওনা, ওইটাই শুধু আপনি পাবেন। কোম্পানি থেকে যেটা জমা দেওয়ার কথা ওইটা আপনি পাবেন না। এই ধরনের কন্ডিশন থাকে। ঠিক আছে? তাহলে আমরা কি ওই কনসেপ্ট থেকে বেরোতে পারছি শুধু সরকারি চাকরি করে পেনশন পাওয়া যায়? জি স্যার এখন ক্লিয়ার স্যার। এখন ক্লিয়ার। এতদিন সো জীবনে চাকরি করলে, প্রাইভেট চাকরি করলে সরকারি চাকরিওয়ালা থেকে আরো বেশি পেনশন পাবেন। হাজার হাজার লাখ লাখ কোম্পানিতে এই ধরনের বেনিফিট গুলো আছে।
নাহলে তো জীবনে কেউ প্রাইভেট চাকরি করতো না, বেসরকারি চাকরি করতো না। বড় বড় পজিশন যারা চাকরি করে এরা 5 বছর 10 বছর চাকরিগুলো যাওয়ার সময় 1-2 কোটি টাকা পায় এক্সট্রা। আরেক জায়গায় যে 8-10 বছর চাকরি করে ওখানে আবার 1-1.5 কোটি টাকা যাওয়ার সময় পায়। আচ্ছা, অ্যাডভান্স পেমেন্ট করলে সেটারও অথরাইজেশন লাগে। এরপরে রেকর্ডিং অফ চেঞ্জেস, কোম্পানি যদি মনে করে যে আমি বেতনটা এবার কার কি চেঞ্জ করতেছি এটা রেকর্ড করে রাখবো। এবং কোম্পানিতে কন্ট্রোলের জন্য কি করা হয়, টাইম শিট রাখা হয়, ক্লকিং ইন এন্ড আউট অ্যারেঞ্জমেন্ট। এই যে লোকজন 8টায় ঢুকলো 12টা লিখে সাইন করলো, এটা বন্ধ করার জন্য কি করতে হবে? এখন কি ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স খাতা রাখলে হবে? নো স্যার। তাহলে এখানে বেটার কন্ট্রোল হিসেবে আমরা কি করব? আমরা কি করি? আমরা সাধারণত আমাদের সিএ ফার্মে কি করি, পাঞ্চ করে ঢুকবে, পাঞ্চ করে বের হবে, অথবা আইডি কার্ড আছে আইডি কার্ডটা পাঞ্চ করে ঢুকবে, অথবা তার ফিঙ্গারিংটা দিয়ে ঢুকবে। অনেক সময় এখন একজনের কার্ড, আপনার আইডি কার্ডটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন, সে পাঞ্চ করে রেখে দিল, তাহলে আপনার এন্ট্রি এনশিওর হয়ে গেল, তাই না? তো এখন অনেক সময় কি, এখন কিন্তু ওইভাবে হয় না। এখন আপনার আপনার আই টেস্ট করে আপনাকে ঢুকানো হয়, বের করা হয়, অনেক কোম্পানিতে আছে। আপনি গিয়ে ওইখানে দাঁড়াবেন, আপনার চোখ দিয়ে আপনার হবে, টেস্ট হবে, আপনার এন্ট্রি এক্সিট এনশিওর করবে। এই জন্য ক্লকিং কার্ড ইন আউট আছে, রিভিউ অফ আওয়ার্স ওয়ার্ক, তাহলে আপনি কত ঘন্টা কাজ করলেন, রেকর্ডিং অফ অ্যাডভান্স অফ পে, হলিডে পে অ্যারেঞ্জমেন্ট, আনসারিং কোয়ারিজ, এটা কোম্পানিতে আপনার যদি কোনো কোয়ারিজ থাকে এগুলো এনশিওর করার জন্য, রিভিউ অফ ওয়েজেস এগেইনস্ট বাজেট। তো দিস আর দ্য কন্ট্রোল পয়েন্ট, এগুলা সেট করলে ওয়েজেস এবং স্যালারি ক্যালকুলেশনে উইকনেস গুলা থাকবে না। এগুলো বিভিন্ন কন্ট্রোল সেট করে দিলেন। এরপরে ক্যালকুলেটিং ওয়েজেস এন্ড স্যালারিজ এর টেস্ট অফ কন্ট্রোল। এখন আপনি অডিটর হিসেবে যাবেন কোনো কোম্পানিতে অডিট করার জন্য, আপনাকে যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রোভাইড করছে, আপনি দেখলেন যে ওইখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে থাকবে না স্যালারি এন্ড ওয়েজেস, নাকি ব্যালেন্স শিটে থাকবে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট লসে থাকবে। ইনকাম ব্যালেন্স শিটে কি থাকতে পারে? চান্স আছে? না স্যার। নিচে থাকতে পারে না, শিওর সবাই? জি স্যার। জি স্যার, ব্যালেন্স তো স্যার এটা তো অ্যাসেট ওয়েজেস তো লায়াবিলিটি এতে আর সমান থাকবে। ইকুইটি পার্টটা আসবে, সেখানে তো এক্সপেন্সও আসবে না, ইনকামও আসবে না। আসবে না তো, স্যালারি এন্ড ওয়েজেসটা আবার লায়াবিলিটি বা অ্যাসেট হতে পারে না? সেক্ষেত্রে আসতে পারে। হ্যাঁ, স্যালারিস এন্ড ওয়েজেস যদি স্যার, পেয়েবল হতে থাকে, পারে। ডিউ থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটি হিসাবে আসবে। হ্যাঁ আসতে পারে, ওইটাই বললাম। স্যালারি এন্ড ওয়েজেস এটা পিওর এক্সপেন্স, কিন্তু আপনি স্যালারি কাউকে পেমেন্ট করেন নাই এই মাসে, 3 মাস ধরে পেমেন্ট করতেছেন না, তাহলে এটা আপনার কোম্পানির জন্য কি লায়াবিলিটিস। লায়াবিলিটি। তখন আপনি এটাকে আমরা কি করি, আউটস্ট্যান্ডিং স্যালারি অথবা অ্যাক্রুড স্যালারি হিসেবে আমরা কারেন্ট লায়াবিলিটি দেখাই না? জি স্যার। জি স্যার। তাহলে ওখানেও যাইতে পারে। তো অডিটর হিসাবে আপনাকে, আপনি যখন অডিট করতে যাবেন আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ম্যানেজমেন্ট দিবে। তো আপনি অডিট করতে গিয়ে আপনি একজন অডিট টিম মেম্বার, আপনাকে আপনার ম্যানেজার বললো যে এই তুমি এই কোম্পানির স্যালারি ওয়েজেসটা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিবা, কারণ কোম্পানি তো এই বছরে 150 কোটি টাকা স্যালারি এন্ড ওয়েজেস পেমেন্ট করছে। যেমন আজকে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমি দেখে আসলাম, 197 কোটি টাকা সারা বছর স্যালারি ওয়েজেস পেমেন্ট করছে, গত বছর ছিল 182 কোটি টাকা। আমি আমার মানে একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি, তো আমাদের অডিট টিম মেম্বারকে জিজ্ঞেস করলাম, টিম মেম্বারদেরকে গত বছর স্যালারি ছিল এই কোম্পানির বা এই ব্যাংকের 182 কোটি টাকা, এটা বছর 197 কোটি টাকা কিভাবে হলো? তখন আমাদের ম্যানেজার বললো যে আচ্ছা আমি এই আমাদের টিম মেম্বার যে কাজ করছে তার সাথে একটু কথা বলি, তাকে একটু জিজ্ঞেস করি, তার কাছে তো অডিট ওয়ার্কিং পেপার আছে, সে এটা অডিট করে দেখছে এটা কেন বাড়ছে এবার। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি বলো যে এবছর স্যালারি এই ব্যাংকের স্যালারি 182 কোটি থেকে 197 কোটি টাকা কিভাবে হলো, বাড়লো কিভাবে, এটা অডিটর হিসাবে তুমি কিভাবে অডিট করছো? তখন সে বললো যে স্যার আমি তাদের এইচআর পলিসি দেখছি, স্যালারির এন্টায়ার পলিসিটা, স্যালারির উপর কন্ট্রোল টেস্ট করছি, প্রপারলি খরচ হলো কিনা, এটা যে স্যালারিটা যে বাড়ছে এটা আসলে জেনুইন বাড়ছে কিনা, স্যালারি কি কম বেশি ভুল টুল পেমেন্ট হয়েছে কিনা, এগুলো আমি কন্ট্রোল টেস্ট করে দেখছি, চেক করছি। তাদের বেটার খুব ভালো কন্ট্রোল আছে, যেহেতু এটা একটা ব্যাংক, এস্টাবলিশড ব্যাংক এবং খুব ভালো একটা নাম করা ব্যাংক, এখানে স্যালারি এদিক সেদিক হওয়ার কোনো স্কোপ নাই, স্যালারির উপর প্রপার কন্ট্রোল আছে।
তাই বললাম ওকে ফাইন, তুমি সব কন্ট্রোল চেক করছো, সবকিছু দেখছো, কিন্তু স্যালারি বাড়ার কারণ কি, রিজনটা কি আইডেন্টিফাই করছো? তখন বললো স্যার 2025 সালে তাদের স্যালারি রিস্ট্রাকচার হয়েছে, স্যালারি রিস্ট্রাকচার হয়ে অনেকের স্যালারি বেড়ে গেছে। যে লোকটা 1 লাখ টাকা বেতন পেত সে 1,20,000 পায়, এভাবে অনেকের, আবার অনেকের প্রমোশন হয়ে গেছে। প্রমোশন হওয়াতে কেউ যখন, এটা তো একটা ব্যাংক, কেউ যখন এবিপি থেকে বিপি হয়ে গেছে, বিপি থেকে সিনিয়র বিপি হয়ে গেছে, এসবিপি থেকে সে ইবিপি হয়ে গেছে, ইবিপি থেকে অনেকগুলো ডিএমডি হয়ে গেছে, ডিএমডি থেকে এমডি হয়ে গেছে, আরো অন্য ব্যাংক থেকে কয়েকটা ডিএমডি আসছে, যার কারণে এই বছর এদের স্যালারি বেনিফিটে স্যালারি এমপ্লয়ি কস্টটা অনেক বেড়ে গেছে। এই জন্য 182 কোটি থেকে 197 কোটি টাকা হয়ে গেছে। কয় কোটি টাকা বাড়ছে? 15 কোটি টাকা। 15 কোটি 15 টাকা। কোটি টাকা। 182 থেকে 197 হলে 15 কোটি টাকা, তাই না? তাহলে 15 কোটি টাকা কি অনেক কম টাকা মনে হয়? না স্যার। তাহলে দেখেন সে কিন্তু প্রপারলি রিজনটা আইডেন্টিফাই করছে, সে প্রথমে কন্ট্রোল টেস্ট করছে। এখন ওইখানে ব্যাংকে দেখা যাচ্ছে 16,000 লোক কাজ করে, সে 16,000 লোকের সবার স্যালারি শিট দেখতে পারবে? সম্ভব চেক করা 12 মাসের? না। No, sir. তো সে কি করছে, কন্ট্রোল টেস্ট করছে। সে দেখছে যে ওই যে আমি যদি রান্না করার জন্য ভাত বসাই, এখন আমাকে যদি দেখতে হয় যে ভাতটা কি বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে না কতটুকু হলো, আমি তো সবগুলা ভাত চামচে নিয়ে দেখবো না, নাকি আমি 1টা 2টা নিয়ে দেখবো, 4টা 5টা নিয়ে দেখবো। তো কন্ট্রোল টেস্টও এইভাবে, সে স্যালারি শিট থেকে হয়তো কোনো একটা মাসের, ডিসেম্বর মাসের স্যালারি শিট গুলো নিয়ে ওইখান থেকে কয়েকটা স্যালারি শিট সে চেক করছে। তো সে কন্ট্রোল টেস্ট, এখন সে কন্ট্রোল টেস্টটা কিভাবে করছে, আমরা বইয়ের ভাষায় যদি যাই এটাকে বলে টেস্ট অফ কন্ট্রোল। সে কিন্তু কন্ট্রোল টেস্ট করছে এবং কোন একটা ডিটেইল দেখছে, রিজনটা আইডেন্টিফাই করে আমাকে বলছে। এটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমার আজকের এক্সপিরিয়েন্স বললাম। আমি কোন একটা ব্যাংকের মিটিং এ অ্যাটেন্ড করেছিলাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইনালাইজেশনের মিটিং এ। তো ওই টিমের সাথে কথা বললাম, টিম আমাকে এক্সপ্লেন করছে যে 182 কোটি থেকে 197 কিভাবে হলো। আমাকে স্যাটিসফাই করা লাগছে, যেহেতু আমি এঙ্গেজমেন্ট ম্যানেজার পার্টনার, আমাকে ওই ব্যাংকের অডিট রিপোর্টটা সাইন করতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ট্রু এন্ড ফেয়ার কিনা, অ্যাকুরেট কিনা, এটা এনশিওর করে অডিট রিপোর্টটা আমাকেই সাইন করতে হবে। ওই ব্যাংকের চেয়ারম্যান সাইন করবে, এমডি সাইন করবে, ডিরেক্টররা সাইন করবে, আর অডিটর হিসেবে আমি সাইন করব। তো বিফোর সাইনিং দ্য অডিট রিপোর্ট অন অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাকে অডিটটা প্রপারলি হলো কিনা সেটা কনফার্ম হতে হবে, টিমের সাথে বসে চেক করতে হবে। এখন দেখেন কন্ট্রোলটা টেস্ট কিভাবে করে। চেক দ্যাট ওয়েজেস এন্ড স্যালারি সামারি ইজ অ্যাপ্রুভ ফর পেমেন্ট। সে দেখছে যে প্রত্যেক মাসে যে স্যালারিটা ব্যাংক পেমেন্ট করে এটা প্রপারলি অ্যাপ্রুভ কিনা, নাকি অ্যাকাউন্টেন্ট সাহেব একজন স্যালারি শিট তৈরি করে ব্যাংকে বলতেছে পেমেন্ট করে দাও, তাহলে এটা কি অ্যাপ্রুভাল হলো? না স্যার। না স্যার। না স্যার। তাহলে সে নিশ্চয়ই, আমার ওই টিম মেম্বার নিশ্চয়ই কন্ট্রোল টেস্ট করে দেখছে যে না, প্রত্যেক মাসে এটা একদম স্ট্রং অ্যাপ্রুভাল প্রসেস আছে, সো এখানে আনঅ্যাপ্রুভ কিছু হওয়ার কোনো চান্স নাই। তাহলে একটা কন্ট্রোল টেস্ট হয়ে গেল, সে দেখলো যে না, অ্যাপ্রুভাল প্রসেস ইজ গুড। Confirm that procedures are operating for authorizing changes in rate of pay, overtime and holiday pay. সে এবার চেক করে দেখছে কোন মাসে ওভারটাইম পেমেন্ট করছে অনেক এমপ্লয়ি কি। এখন সে এটার পলিসিটা চেক করছে, দেখছে না ওভারটাইম পেমেন্ট করা যায়, বাট এটা যে ডিপার্টমেন্ট থেকে, যে ডিপার্টমেন্টের লোকজনকে ওভারটাইম পেমেন্ট করে ওই ডিপার্টমেন্টের হেডের সিগনেচার লাগবে, ডিএমডি স্যারের সিগনেচার লাগবে, এমডি স্যারের সিগনেচার লাগবে। এইভাবে অথরাইজ না হলে এটা পেমেন্টটা হবে না, বা কাউকে যদি একটু এক্সট্রা রেটে পেমেন্ট করা ওইটা ওই পলিসি অনুযায়ী অথরাইজেশন লাগবে। সে দেখছে না, একটা টেস্ট করে চেক করে দেখছে লাখের মধ্যে না, এটা প্রপার অথরাইজেশন আছে, তার মানে সবগুলাই হচ্ছে। এটাও সে টেস্ট করে দেখলো। এবার সে কি করলো, অবটেইন এভিডেন্স দ্যাট স্টাফ অনলি স্টার্ট বিং পেড হোয়েন দে জয়েন দা কোম্পানি। এবং সে চেক করে দেখলো লোকজনকে পেমেন্ট কি তার কোম্পানিতে বা ব্যাংকে জয়েন করার আগে থেকে পেমেন্ট করা স্টার্ট হয়, নাকি যেদিন জয়েন করে ওই জয়েনিং এর পর থেকে পেমেন্ট করে। সে একটা এমপ্লয়ি ফাইল, আমরা অডিটররা কি করে, ব্যাংকে গিয়ে বা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে এইচআর ডিপার্টমেন্টকে বলে যে আপনি এই কয়জনের একটু পার্সোনাল ফাইল গুলা দেন, তারা কিভাবে জয়েন করছে, তাদের ইন্টারভিউ প্রসেস কি ছিল, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারের টার্মস কন্ডিশন কি ছিল, তাদের স্যালারি কত ছিল, ওইসব পেমেন্ট হলো কিনা। সে পার্সোনাল ফাইল নিল, ফাইল নিয়ে একটা লোক কবে জয়েন করছে, কবে কি জয়েন করছে, কিভাবে বেতন পাচ্ছে চেক করে দেখলো। এবার বললো ওকে ফাইন, আমি তো জয়েনিং দেখলাম, এবার একটু সেটেলমেন্ট গুলা দেখবো, রিমুভাল গুলা। আপনার গত 1 বছরে কতজন লোক আপনার ব্যাংক থেকে চাকরি ছেড়ে চলে গিয়েছে। তখন এইচআর বললো যে আমাদের এখান থেকে 350 লোক চলে গিয়েছে। আচ্ছা, 350 লোকের ফাইল, 350টা ফাইল আমাকে দেন। টিমকে দিল, তখন ওইখান থেকে তার পছন্দ অনুযায়ী সে 5টা ফাইল দেখলো। 5টা ফাইল নিয়ে চেক করে দেখলো যে যারা চাকরি ছেড়ে চলে গেছে তারা কয় তারিখে চলে গেল।
যাওয়ার রিজন কি ছিল, তার সেটেলমেন্ট গুলো ঠিকঠাক মতো হলো কিনা, তার সাথে যে পার্সোনাল বেলঙ্গিংস গুলা ছিল ব্যাংকে এগুলো সে পেমেন্ট রিফান্ড করে গেছে কিনা, এবং সে জুলাইয়ের 31 তারিখ তার লাস্ট অফিস ছিল। এবার আমি জুলাই মাসের স্যালারি শিটে দেখবো তার নাম আছে কিনা, আছে। আগস্ট মাসের স্যালারি শিট আবার চেক করে দেখলাম ওই মাসেও তার নাম আছে। এই ঘটনা কি, সে তো জুলাই মাসে রিজাইন দিয়ে চলে গেছে অ্যাজ পার হিজ পার্সোনাল ফাইল। তাহলে আগস্টের পেমেন্ট হলো কিভাবে? এবার হ্যাঁ, এবার আপনি অডিটর হিসেবে আইডেন্টিফাই করে দেখলেন তার বেতন হচ্ছে 5 লাখ টাকা। আগস্ট মাসে তার বেতন হয়ে গেছে, সেপ্টেম্বর মাসে চেক করে দেখলেন সেপ্টেম্বর মাসেও তার অ্যাকাউন্টে বেতন চলে গেছে। আর 2 মাসে ব্যাংকের লস কত টাকা? 5 লাখ করে তার বেতন হলে 10 লাখ স্যার। 10 লাখ। 10 লাখ টাকা। কিন্তু আপনি চেক করে কিচ্ছু পাইলেন না। এরকম 5টা ফাইল যখন চেক করছেন, তাহলে বাকি 350 আপনার চেক করা দরকার আছে না স্যার। না? এটা আপনার স্যাটিসফ্যাকশন। এখন আপনি একটা ফাইল 5টার মধ্যে একটা ফাইল চেক করে এরকম ঝামেলা পাইছেন, তাহলে আপনি আস্তে আস্তে আপনার স্যাম্পলিং টেস্ট বাড়াবেন। আপনি আরো 2টা ফাইল দেখবেন, আরো 5টা ফাইল দেখবেন, আরো 5টা দেখে আরো 2টা ফাইলের প্রবলেম পাইছেন। এইভাবে স্যাম্পলিং বাড়াতে হয়। আর আপনি চেক করতে হতো যখন পান না, তখন আপনি ধরে নিলেন যে না, এখানে দেয়ার ইজ এ ভেরি গুড কন্ট্রোল ভালো আছে, কন্ট্রোল টেস্ট করে দেখলেন। চেক ক্যালকুলেশন অফ ওয়েজেস এন্ড স্যালারিজ আর বিং চেকড। আপনি দেখবেন যে স্যালারি ওয়েজেস যে প্রত্যেক মাসে পেমেন্ট করতেছে, এটার ক্যালকুলেশনটা প্রপারলি চেক করা হচ্ছে কিনা। ফর ওয়েজেস চেক ক্যালকুলেশন অফ গ্রস পে উইথ। এরপরে আপনি ওয়েজেস এর জন্য যদি কোনো ওয়েজেস পেমেন্ট করা হয়, এখানে যারা ড্রাইভার আছে, বিভিন্ন ক্লিনার আছে, যারা টেম্পোরারি চাকরি করে, তাদেরকে যে মজুরি দেওয়া হয় ওগুলা ঠিকঠাক মতো রেটেড গুলা একদম অথরাইজ করা কিনা, ক্লক কার্ড আছে কিনা, সবকিছু আছে কিনা, যেখানে যে পরিমাণ যে লেভেলের কন্ট্রোল দরকার হয়, ঠিক আছে, এগুলো সব আপনি টেস্ট করে দেখবেন রেলিভেন্ট যা যা আছে। এটাকে বলে টেস্ট অফ কন্ট্রোলস। তাহলে আমাদের ক্যালকুলেশনের কাজ শেষ। এরপর আমরা কি করব? স্যালারি ওয়েজেসটা আমার বুকসে, ব্যাংকের বা কোম্পানির বুকসে আমরা এটা রেকর্ড করব না? রেকর্ড করব। স্যার বুঝি না স্যার। আপনার কথা। বলতেছি যে আমি ক্যালকুলেশন করলাম, আপনি একটা ব্যাংকে চাকরি করেন, ধরেন আপনি ট্রাস্ট ব্যাংকে জয়েন করছেন, আপনার এই মাসের বেতন দেবে ব্যাংক। আপনার ক্যালকুলেশন, আপনি 2 লাখ টাকা বেতনে জয়েন করছেন, ক্যালকুলেশন করে দেখলো যে আপনাকে 1,70,000 টাকা দেয়া হবে 30,000 টাকা ডিডাকশন করে, ফেয়ার ক্যালকুলেশন। এরপরে আপনাকে ব্যাংক ক্যালকুলেশন করে আপনার নামে যখন পেমেন্টটা করে দিচ্ছে বা এটা আপনার নামে বুক করছে, তখন তাদের অ্যাকাউন্টসে এটা এন্ট্রি দিবে না, জার্নাল দিবে না? জি স্যার। স্যালারি এক্সপেন্স হিসেবে যখন জার্নাল দিবে, কি জার্নাল দিবে? আপনাকে পেমেন্ট করে না টাকাটা, বাট রেকর্ড করে বুক করে ফেলবে 30 তারিখে। তাহলে কি জার্নাল দিবে? স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। আরে বাবা, এটা পেমেন্ট করে নাই। হ্যাঁ, পেমেন্ট করে নাই, আরো পরে পেমেন্ট করবে, কিন্তু বুক করবে বুকসে। তাহলে ক্যাশ ব্যাংক কেন আসবে ভাই? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট payable. পেয়েবল স্যার। অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। এই তো যারা অ্যাকাউন্টিং বুঝে পারতেছে। নরমাল চিন্তা করেন না, আপনারা জার্নাল করেন, এই মুখস্থ ভাই খরচ হয়ে গেলে এখনো পেমেন্ট হয়নি, আমি মুখস্থ বিদ্যার মধ্যে রয়ে গেছি, এটা হবে, এটা হবে, হ্যাঁ এটা ডেবিট হবে, এটা কেটে হবে। আমরা তো এবার মুখস্থ করি জার্নাল, তাই না? অ্যাকাউন্ট কিন্তু পেয়েবল। প্র্যাকটিক্যালি চিন্তা করে আমাদেরকে শিখলে আপনি জিন্দেগিতে ভুলবেন না। এটা অনেক ইন্টারেস্টিং অ্যাকাউন্টিং। আমরা তো মুখস্থ বিদ্যার মধ্যে রয়ে গেছি, খরচ হলে ডেবিট, এবং পেমেন্ট হয়ে গেলে এটা, গেলে এটা, আসলে এটা, আসলে এটা হবে, গেলে এটা হবে, সম্পদ আসলে এটা হবে, গেলে এটা হবে, আসলে হবে, গেলে হবে। এই চিন্তা করতে করতে আমাদের মাথা শেষ। কিন্তু আমাদের চিন্তা করতে হবে না ওইভাবে না, আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করেন। একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, একটা ব্যাংকের মধ্যে চিন্তা করেন, তারা 30 তারিখে তাদের অ্যাকাউন্টস ক্লোজ করতে হবে, কিন্তু পেমেন্ট করবে পরের মাসের 10 তারিখে। তো 30 তারিখে যদি সে অ্যাকাউন্টস ক্লোজ করে, তাহলে তো 30 তারিখে তাকে স্যালারিটা বুক করে ফেলতে হবে। তো 30 তারিখে বুক করলে তখন তো সে পেমেন্ট করে নাই, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট। স্যালারি তো একটা এক্সপেন্স, কিন্তু এক্সপেন্সটা এখনো পেমেন্ট হয় নাই, পেমেন্ট করতে হবে ভবিষ্যৎ। তার মানে কি, কোম্পানির জন্য একটা লায়াবিলিটি, এটা একটা দায়, এটা থেকে গেল। তাহলে কোম্পানি এটাকে স্যালারি পেয়েবল হিসেবে বুক করবে। সরি, কারোর জন্য একটু বিরক্তিকর হয়ে যাবে, তাই না? আমরা তো অনেক অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করা আছে, বলবে এখন জার্নাল টার্নাল শিখার তো সময় নাই। স্যার আমরা যারা ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি ওদের জন্য ভালো হয়। হ্যাঁ, আচ্ছা আমি ট্রাই করতেছি আর কি, অনেকে বুঝবে।
দেখেন এরপরে আপনি এটা হচ্ছে রেকর্ডিং, এই যে ওয়েজেস এন্ড স্যালারিটাতে রেকর্ড হচ্ছে, এই যে ডিডাকশনের কথা বলা হচ্ছে, ডিডাকশন নিয়ে তো আমি আলাপ করলাম। এরপরে যখন সাবসিকুয়েন্টলি যখন পেমেন্টটা 10 তারিখে হয়ে গেল, তখন কি জার্নাল হবে? প্রথমে দিলাম স্যালারি এক্সপেন্স ডেবিট, অ্যাক্রুড স্যালারি ক্রেডিট করলাম অথবা স্যালারি পেয়েবল ক্রেডিট করলাম। 10 তারিখে যখন স্যালারিটা আমার পেমেন্ট হয়ে যাবে প্র্যাকটিক্যালি, তখন জার্নাল কি দিব? তখন কি এটা আমার আর লায়াবিলিটি থাকবে? না স্যার। লায়াবিলিটিটা আমার বুক থেকে রিমুভ করে দিতে হবে না? জি স্যার। তাহলে প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স শিটে যে আমি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে স্যালারি এক্সপেন্সটা দেখাচ্ছি আর ব্যালেন্স শিটের লায়াবিলিটি পাশে স্যালারি পেয়েবল দেখাচ্ছি, আমার একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়ে আছে। আমি যখন পেমেন্টটা করে দেবো তখন আমার লায়াবিলিটিটা থাকবে না, তখন আমার ওই লায়াবিলিটিটা তো আগে আমি ক্রেডিট করছিলাম, এখন যদি আমি এই লায়াবিলিটিটাকে বই থেকে রিমুভ করে দিতে চাই তাহলে তাকে কি করতে হবে? ডেবিট করতে হবে স্যার, স্যার। ডেবিট Debit করতে হবে। ডেবিট স্যার। ডেবিট করতে হবে। তাহলে এটা একবার ক্রেডিট হয়েছে, একবার ডেবিট হলে এটা বই থেকে অটোমেটিক্যালি চলে গেল করসপন্ডিং এন্ট্রিতে। এবার ক্রেডিট করব কি? এবার আমার ব্যাংক থেকে টাকা যাবে ক্যাশ। বা ক্যাশ থেকে টাকা যাবে, ব্যাংক অথবা ক্যাশকে ক্রেডিট করব, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এই রেকর্ডিংটা ঠিক মতো হলো কিনা, এখানে আমাদেরকে এখানে রিস্ক কি কি থাকতে পারে দেখেন। Various elements of pay might not be recorded correctly in the payroll. Payroll মানে স্যালারি শিটের কথা বলা হচ্ছে। এখানে নানান রকম যে পেমেন্টের যে এলিমেন্ট আছে এগুলো কিন্তু রেকর্ড নাও হইতে পারে। এই যে একজন লোকের পেমেন্ট থেকে যে নানান রকম তার বেসিক স্যালারি, তার কনভেন্স অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এভাবে কোনোটা এলিমেন্ট বাদও পড়তে পারে রেকর্ড করার সময়। অ্যামাউন্টস পেড টু এমপ্লয়ি মাইট নট বি রিফ্লেক্টেড ইন দ্য ক্যাশ বুক। ওই যে আপনি পরের মাসের 10 তারিখে আবার যে পেমেন্ট করে দিলেন, পেমেন্ট করে দেওয়ার সময় আপনি শুধু তাকে পেমেন্ট করছেন কিন্তু জার্নাল দিয়ে আপনি ক্যাশ বুক বা ব্যাংক বুকে ক্রেডিট করেন নাই, এমনও তো হইতে পারে না? এরপরে পেমেন্ট মাইট নট বি রেকর্ডেড কারেক্টলি ইন দ্য নমিনাল লেজার। লেজারের মধ্যে এটা রেকর্ড নাও হইতে পারে। তাহলে এই তিনটা যে কোনো একটা ঘটলে আমরা এটাকে রিস্ক বলতেছি। কন্ট্রোল অবজেক্টিভ কি? এই রিস্ক গুলা মিনিমাইজ করাই হচ্ছে আসলে কন্ট্রোল অবজেক্টিভ। হ্যাঁ, আমরা যে রিস্ক গুলোর কথা বলতেছি এই রিস্ক গুলো যদি আমি মিনিমাইজ করতে চাই ওটা হচ্ছে আমার কন্ট্রোল অবজেক্টিভ। এরপরে কন্ট্রোল কি? আমরা এবার এখানে কি কি কন্ট্রোল ইম্পোজ করতে পারি যাতে প্রপার রেকর্ডিং হয়? কি করতে পারি আমরা? পেজেস ফর কম্পাইলেশন অফ প্যারোল। এখানে প্রথমে বলা হচ্ছে রেসপন্সিবিলিটি ফর প্রিপারেশন অফ প্যারোল শুড বি ডেলিগেটেড টু এ সুইটেবল পারসন। কোম্পানিকে বলা হচ্ছে আপনার কোম্পানির পেবল এই প্যারোলটা স্যালারিটা হ্যান্ডেল করবেন একজন সুইটেবল পারসনকে, যে কিনা সব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, এবং অ্যাডিকুয়েট স্টাফ অ্যাপয়েন্ট করবেন তাদেরকে অ্যাসিস্ট করার জন্য। তাহলে এই স্যালারি ক্যালকুলেশন রেকর্ডিং এ কোনো রকম ঝামেলা হবে না। এটা ওয়ান টাইপ অফ কন্ট্রোল পয়েন্ট। ইন অ্যাডিশন আপনি কি করবেন? তাদের ডিউটি গুলা ঠিক করে দিবেন, ডিউটি সেগ্রিগেট করে দিবেন। স্যালারি ওয়েজেস হ্যান্ডেল করার জন্য 5 জন লোক কাজ করে, সবাই যদি একই কাজ করে তাহলে কি আমার ডিউটিটা সেগ্রিগেট করা হলো? না স্যার। না স্যার। তাই এটা প্রপারলি সেগ্রিগেট করতে হবে ডিভিশনের মধ্যে। এরপরে দেখেন আমার কি করতে হবে? বেজেস ফর কম্পাইলেশন অফ প্যারোল, ফর এক্সাম্পল ক্লক কার্ড, ওভারটাইম কার্ড, এগ্রিড আওয়ার্স, এগুলো থাকতে হবে। মানে আমি একজন লোকের স্যালারি যে ক্যালকুলেশন করব বা কম্পাইল করব মাস শেষে সে কত টাকা পাবে সেটা একটা বেজ লাগবে না? একজন লোক ফ্যাক্টরিতে 30 দিন কাজ করছে এবং তাকে অ্যামাউন্টটা দেওয়া হবে 30 × 8 ঘন্টা। তাহলে সে ডেলি 8 ঘন্টা করে 30 দিন কাজ করছে কিনা এটা ক্যালকুলেশন করার জন্য তো একটা বেজ লাগবে, নাকি আমি মুখস্থ সবাইকে 30 দিনের 8 ঘন্টা করে গুণ করে দিয়ে দিব? না স্যার। না স্যার, বেসের উপর ডিপেন্ড করে। দেব না। তাহলে আমার একটা বেজ লাগবে যে একটা ক্লক কার্ড থাকবে, ওইখানে আমি দেখবো এরপরে কত ঘন্টা কাজ করছে, এগুলো সব ক্যালকুলেশন করে চেক করে দেখে তাহলেই পেমেন্ট করব। তো আপনি যখন কোম্পানিতে গিয়ে এটা চেক করে দেখবেন যে এটা আছে, তাহলে আপনি মনে করবেন তাদের এখানে কন্ট্রোল ভালো আছে নাকি খারাপ? স্যার আপনি এটাকে ভালো। টাইমশিট করতেছেন? বলেন। টাইমশিটটাই বলতেছেন? টাইমশিটটাই, হ্যাঁ টাইমশিটটা এখন তো আর আগের মতো ম্যানুয়াল হয় না, তাই না? এখন মোস্টলি ডিজিটাল হয়, অ্যাক্সেস কন্ট্রোলটাকে এখন ডিজিটালি মেনটেন করা হয়, কন্ট্রোল করা হয়, তাই না? তাহলে ওইটার বেসিসে যখন ক্যালকুলেশন হয় তাহলে আমি ধরে নেব যে দেয়ার ইজ এ বেটার কন্ট্রোল। এরপর অ্যারেঞ্জমেন্ট ফর প্রিপারেশন, চেকিং এন্ড অ্যাপ্রুভাল অফ প্যারোল, প্রসিডিউরস ফর ডিলিং উইথ নন রুটিন ম্যাটার্স,
মেনটেনেন্স অফ সেপারেট এমপ্লয়ি প্রিভিয়াস রেকর্ডস, এগুলা সবকিছু হচ্ছে কি রেকর্ডিংটা কন্ট্রোল করার জন্য পয়েন্ট। এই জিনিসগুলা থাকলে, এই পয়েন্টগুলা থাকলে আপনি ধরে নেবেন যে এই কোম্পানিতে স্যালারি এবং ওয়েজেস প্রপারলি রেকর্ড হয়। এখন আপনি অডিটর হিসাবে আমার অডিটরকে বললাম যে এই যে আজকে ব্যাংকে যাওয়ার মতো এই স্যালারি ওয়েজেস তারা এই যে 192 কোটি টাকা দেখাচ্ছে, 197 কোটি টাকা 182 থেকে, এটা কি আরো কম বেশি হইতে পারে নাকি? প্রপার ঠিকঠাক মতো রেকর্ড করছে নাকি বেশি রেকর্ড করে রাখছে? 15 কোটি তো বাড়ার কথা না আমার হিসাবে, বা এটা যেভাবে তারা স্যালারি বাড়িয়েছে এটা তো 20 কোটি বাড়ার কথা। তাহলে প্রপার রেকর্ডিং হলো কিনা, এটা প্রপারলি ঠিকঠাক মতো রিকগনাইজ করছে কিনা, এটা তোমরা কন্ট্রোল টেস্ট করছো, এটার উপর তাদের প্রপার কন্ট্রোল আছে তো? তখন আমার টিম বললো যে না, আমরা গত সপ্তাহের সাথে আগের মাসের সাথে আমরা চেক করে দেখছি, ক্লক কার্ড, টাইম শিট এগুলো আমরা ক্রস চেক করে দেখছি, তারা কস্টিং অ্যানালাইসিস করছে, তারা যে অ্যানুয়াল বাজেট করছিল এই বছর স্যালারি কত হবে, ওই বাজেটের সাথে আমরা মিলাই দেখছি সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো সে চেক করে বুঝবে যে রেকর্ডিংটা ঠিকঠাক মতো হলো কিনা, সে কন্ট্রোল টেস্ট করে দেখবে। কারণ 12,000 লোকের 12 মাসে তো ইন্ডিভিজুয়ালি এক একজন করে সে ক্যালকুলেশন দেখতে পারবে না ঠিকঠাক মতো রেকর্ড হলো কিনা, পারবে? তাহলে এই পয়েন্টগুলা কনসিডার করে সে না, স্যার। কন্ট্রোল টেস্ট করবে। কন্ট্রোল টেস্ট করে যদি সে স্যাটিসফাইড হয় তাহলে সে অল্প কয়টা চেক করে বেশি ডেপথে যাবে না। বেশি ডেপথে গেলে ওটাকে টেস্ট অফ ডিটেইল বলে বা সাবস্টেন্টিভ প্রসিডিউর বলে, এটা আমরা পরে চ্যাপ্টারগুলোতে আলাপ করব। আমি লাইন বাই লাইন বললাম না, এগুলো ভেরি বেসিক। আমি যে ডিসকাশন করতেছি ওটা বেসিসে আপনারা একটু গো থ্রু করলে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে বেসিকটা ধরাই দিয়ে যাচ্ছি, নাহলে আপনার প্রতি লাইন পড়লে বিরক্ত হয়ে যাবেন। বইতে আছে আপনাদের। আচ্ছা, স্যালারির জন্য তারা কি করবে? এডিশন অফ প্যারোল, মানে গতবারের সাথে এবার স্যালারিতে বাড়লো কেন, টোটালের সাথে এটা সামারি দেখবে, চেক করবে, পোস্টিং গুলো আছে কিনা ঠিকমতো দেখবে, টোটাল নেট পে কিভাবে করে, এগুলো সব স্ক্রুটিনাইজ করে তারা চেক করে দেখবে। দেখে তারা এনশিওর হবে যে এটার উপর প্রপার কন্ট্রোল আছে কিনা। এবার আসতেছে, আমরা প্রথমে কি করি? ক্যালকুলেশন করি, তারপরে রেকর্ড করি, ফাইনালি কি করি? ফাইনান্স পেমেন্ট ফাইনালি কি করি আমরা? পেমেন্ট পেমেন্ট করি। দেখছেন, আপনি শুধু দেখতেছেন, বাকিরা কিন্তু দেখতেছে না। মোবাইল টোবাইল কোন রকম পকেটে রেখে আমরা কানে লাগাই শুনতেছি নাকি? দেখেন আপনার শীটটা সবাই, সিনপসিস দেখেন ক্লাসের। জি স্যার, আছে স্যার। স্যার দেখি নেটওয়ার্ক জি, স্যার। প্রবলেম। নেটওয়ার্ক নিয়ে তো মহাবিপদ। নেটওয়ার্ক ফেটওয়ার্কের যে কি হবে, কারেন্টের যে কি হবে। আচ্ছা, এবার আমরা পেমেন্টে কি ধরনের রিস্ক থাকতে পারে দেখেন। রিস্ক এন্ড কন্ট্রোল অবজেক্টিভ পেমেন্টে দেখা যাচ্ছে দ্য কি রিস্ক হিয়ার আর দ্য পিপল হু আর নট এমপ্লয়ি আর পেইড। যে লোকটা এমপ্লয়ি না তাকে ভুল করে পেমেন্ট করে দেয়া হচ্ছে, আবার যে এমপ্লয়ি তাকে পেমেন্ট করা হচ্ছে না, এমনও হয়। Therefore, overriding control objective is that the correct employees are paid. এখানে তাহলে আমাদের পেমেন্টের ক্ষেত্রে রিস্ক কি হইতে পারে, কি বলছি বলেন তো? ইনকারেক্ট পেমেন্ট। জোরে বলতে হবে, পেমেন্টের ক্ষেত্রে রিস্ক কি থাকতে পারে? যে আমাদের এমপ্লয়ি নয় ওর এমপ্লয়ি মানে স্যালারি দেওয়া হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে, আবার যে এমপ্লয়ি তার কাছে নাও যেতে পারে। আচ্ছা, তাহলে রিস্ক হচ্ছে যে যে লোকটা আমার এমপ্লয়ি না, মানে সে আমার চাকরি ছেড়ে চলে গেছে অথবা আমার এখানে জয়েন করা নাই, তার অ্যাকাউন্টে গোস্ট এমপ্লয়ি বলে। আমরা অনেক সময় অডিট করে অনেক কোম্পানিতে ফ্যাক্টরিতে পাই। মালিক মনে করে যে কোন একটা অডিট ফার্মকে আপনার একটু চেক করে দেখেন আমার এখানে যে পরিমাণ স্যালারি ওয়েজেস পেমেন্ট হয়, আমার সন্দেহ লাগতেছে এত লোক আমার এখানে চাকরি করে কিনা, নাকি কিছু ভূতের মতো পেমেন্ট হয়ে যায়, গোস্ট পেমেন্ট। মানে যারা এটার সাথে ইনভলভ তারা কিছু আইডি ক্রিয়েট করে, কিছু এমপ্লয়ি ক্রিয়েট করে, ওগুলা তাদের অ্যাকাউন্টে টাকা নিয়ে যাচ্ছে। এমন অহরহ ঘটনা আমাদের দেশে ঘটে অনেক কোম্পানিতে, যেখানে 30,000 40,000 লোক কাজ করে। যারা এই প্যারোলের সাথে ইনভলভ তারা যদি 100টা লোককে
এমপ্লয়ি হিসেবে ক্রিয়েট করে রেখে তাদের অ্যাকাউন্টে পেমেন্ট করে দেয়, অনেক সময় ধরা ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য বলা হয় যে রিস্কটা হচ্ছে কি, লোকটা এমপ্লয়ি না হয়েও এখান থেকে পেমেন্ট পাচ্ছে, এই ধরনের রিস্ক থাকতে পারে। তো এই রিস্ক গুলা মাথায় রেখে আমাদেরকে কন্ট্রোল সেট করতে হয়, এবং আপনি অডিটর হিসেবে যখন কন্ট্রোল টেস্ট করবেন আপনাকে কন্ট্রোল টেস্ট করতে হয়। এখানে কন্ট্রোলের জন্য কিছু বেসিক কন্ট্রোলের কথা বলছে, ডিউটিগুলো সেগ্রিগেশন করা, বিভিন্ন লেভেলে অথরাইজেশন এনশিওর করা, কাস্টরি ক্যাশের। একটা ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে শত শত কোটি টাকা ক্যাশে পেমেন্ট করা হয়, তো ক্যাশের উপর প্রপার মানে কাস্টোডিয়ান ঠিক রাখতে হবে, এটার কাস্টডি ঠিক রাখতে হবে, এবং এটার সেফটি সিকিউরিটি ঠিক রাখতে হবে না ক্যাশ পেমেন্ট হইলে। তাহলে এই কন্ট্রোল পয়েন্টগুলো আপনাকে সেট করতে হবে যাতে পেমেন্টটা উল্টাপাল্টা না হয়ে যায়। এরপরে আপনি কন্ট্রোল টেস্ট করতে যাবেন পেমেন্ট ঠিকঠাক মতো হলো কিনা। আপনি কি করতে পারেন, আপনি পেমেন্ট করার সময় নিজে ফিজিক্যালি চোখে দেখতে পারেন, অবজার্ভ করে দেখতে পারেন। আপনি আগের যে প্যারোলটা দিচ্ছে ওইটার সাথে, ধরেন ওয়েজেস যদি ফ্যাক্টরিতে চিন্তা করে ওয়েজ প্যাকেটের সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন, প্যারোল শিটের সাথে মানুষকে যে টাকাটা দিচ্ছে এটার সাথে আপনি কিছু জিনিস এক্সামাইন করতে পারেন, কিছু আনক্লেম যদি থেকে যায় সেটা দেখতে পারেন। এইভাবে আপনি এই পয়েন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো উইকনেস আছে কিনা, কন্ট্রোল ঠিকঠাক মতো পেমেন্টের উপর আছে কিনা। এটা মোটামুটি ছোট্ট একটা চ্যাপ্টার। এখানে কিছু জিনিস আমরা দেখি, আমরা এতক্ষণ যা পড়াশোনা করে আসলাম এই জিনিসগুলা কোম্পানির জন্য ভালো নাকি খারাপ, ইজ ইট স্ট্রেংথ অর উইকনেস ফর দ্য কোম্পানি। একটা সিনারিওর কথা বলা হয়েছে, দেখেন, এমপ্লয়িজ ইচ হ্যাভ এন ইলেকট্রনিক কার্ড টু সুইপ ইন অর্ডার টু এন্টার এন্ড লিভ দ্য ফ্যাক্টরি প্রেমিসেস। মানে একজন এমপ্লয়ির কাছে কার্ড আছে, সে ফ্যাক্টরিতে ঢোকার সময়, ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় এটা সুইপ করে, এটাকে পাঞ্চ করে তাকে ঢুকতে হয়, বেরোতে হয়। দ্য সুইপ সিস্টেম অটোমেটিক্যালি আপডেট টাইম রেকর্ডস ইন দ্য প্যারোল সিস্টেম। সে ওইখানে সুইপ করলে, কার্ডটা পাঞ্চ করলে অটোমেটিক্যালি সে কয়টায় ঢুকলো এটা প্যারোলে বা স্যালারি শিটে পোস্টিং হয়ে যায়, অটোমেটিক্যালি বের হলে পোস্টিং হয়ে যায়। তাহলে ইজ ইট স্ট্রেংথ অর উইকনেস, এটাই গুড কন্ট্রোল নাকি ব্যাড? গুড Good কন্ট্রোল। control. Good control. স্ট্রেংথ, এরকম কিন্তু এক্সামে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এইভাবে আপনার একটা সিনারিও দিয়ে বলবে যে স্ট্রেংথ অর উইকনেস, হ্যাঁ এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট, এটা এইভাবে দিতে পারে টেকনিক্যালি। সো এটা স্ট্রেংথ, তাই না? Yes, sir. ওকে, নেক্সট ওয়ান, দেয়ার ইজ নো পার্সোনাল ডিপার্টমেন্ট। মানে কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট নাই, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নাই কোম্পানিতে। এমপ্লয়িজ আর এঙ্গেজড বাই ডিপার্টমেন্ট হেডস উইথ দ্য ভার্বাল কনসেন্ট অফ এ ডিরেক্টর। ডিপার্টমেন্টের হেড কি করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের হেড, আমার একজন লোক লাগবে, এই তুমি এসে জয়েন করো, আমি ডিরেক্টর সাহেবের পারমিশন নিয়ে নিছি। তাহলে ইজ ইট স্ট্রেংথ অর উইকনেস? উইকনেস। Weakness. উইকনেস, Weakness. বিকজ আমি কি করব, আমি 10-20টা সিভি কালেকশন করব, তাদের থেকে ইন্টারভিউ নিব, তাদের রিটেন নেব, ভাইবা নিব, তাদেরকে স্ক্রিনিং করব, সে আমার পজিশনের জন্য ফিট কিনা সব চেক করব, প্রপার টেস্ট করব, ফাইনালি তার মেডিকেল টেস্ট করব, সে ফিজিক্যালি ফিট কিনা এখানে চাকরি করার জন্য, 2 দিন পর অসুস্থ হয়ে যাবে, কত কিছু করবে, সবকিছু টেস্ট করে সে কোয়ালিফাই করলে তাকে নিব। তাহলে আমরা মনে করতাম স্ট্রেংথ। কিন্তু না, এমপ্লয়িজ আর এঙ্গেজ বাই ডিপার্টমেন্ট হেড উইথ দ্য ভার্বাল কনসেন্ট অফ ডিরেক্টর, মানে তাদের কোনো পলিসি নেই, ডিপার্টমেন্টই নেই, তাহলে এটাকে আমরা কি বলতেছি? উইকনেস। উইকনেস। ক্লিয়ার? ওকে। অন লিভিং এমপ্লয়িজ আর রিকোয়ার্ড টু রিটার্ন দেয়ার সুইপ কার্ড। মানে অফিস থেকে চাকরি ছেড়ে দেওয়ার সময় নিয়ম হচ্ছে আপনি আপনার কার্ডটা ফেরত দিয়ে আসবেন। এটা কি ভালো না খারাপ, স্ট্রেংথ নাকি উইকনেস? Strength. Strength. আর আপনার এটা নিয়ম নাই, কার্ডটা আপনি বাসায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনি পরের দিন থেকে একজনকে পাঠিয়ে দিলেন, তুমি এটা যে ডেইলি সুইপ করে পাঞ্চ করে চলে আসবা, তাহলে অটোমেটিক্যালি টাকা এসে হবে, তখন ওটা কি হতো? Weakness. উইকনেস এটা। আচ্ছা, the payroll has a variance function which reports item within the payroll falling outside an expected conventions which must be resolved by an authorized member of staff before payroll can be finalized. Finalize হওয়ার আগে এটা properly authorize হওয়া লাগবে। The ability to resolve the report is controlled by a secret password. এটা সিক্রেট পাসওয়ার্ড দিয়ে কন্ট্রোল করা হয়। তাহলে is it strength or weakness? Strength. Strength. আমরা ওই একটা ওয়ার্ড দিয়ে বা এখানে সিক্রেট পাসওয়ার্ডের কথা বলা আছে, এটা দিয়ে বুঝে যাবো এটা যে একটা স্ট্রেংথ। তাহলে এটা আমরা পারলাম, তার মানে আমাদের এখানে বেসিক ক্লিয়ার হয়ে গেল। এখন আসেন একটা স্যাম্পল, আরো কিছু আমরা স্যাম্পল কোয়েশ্চেন এখানে প্র্যাকটিস করে দেখি। যে the following system of time records exist at Shepherd Limited.
Staff members are required to fill in a manual timesheet as they arrive. মানে ম্যানুয়াল খাতায় যখন আসে তারা লিখে, stating the time of arrival and as they leave. মানে কখন সে আসে কখন যায় ওটা তারা ম্যানুয়াল টাইমশিটে লিখে। Stating the time of departure. Staff members are then paid an hourly rate on the basis of this record. তাহলে ম্যানুয়াল টাইমশিটে সে লেখে কখন আসে কখন যায়, এটার বেশি তাকে পেমেন্ট করা হয়। তাহলে which two of the following outcomes could arise from this system? এই ধরনের সিস্টেম থাকলে নিচের কোন দুইটা ঘটনা ঘটতে পারে? স্যার বি হতে পারে, B। এটা যেহেতু আপনি টাইমশিটে রেকর্ড করতেছেন, টাইমশিটটা যদি স্ট্রংলি ম্যানেজ করা হয় তাহলে কিন্তু এদিক সেদিক করার সুযোগ নাই, থাকবে। না স্যার। ধরেন একটা টাইমশিট আছে 9টা বাজে আপনি ঢুকবেন, 9টা থেকে 9টা 10-এর মধ্যে, 9টা 10-এর পরে খাতাটা চলে গেল এমডি সাহেবের রুমে, এইচআর হেডের রুমে। আবার বিকেল 5টার পরে যখন ছুটি স্টার্ট হবে তখন আবার খাতাটা আনলো, তখন কি যে কেউ চাইলে লিখতে পারবে আগে পরে? না স্যার। তাহলে ওটা তো আমাকে ওইরকম স্ট্রং কন্ট্রোল কথা বলা হয় নাই। তাহলে এখানে উইকনেসও থাকতে পারে, এখানে স্ট্রেংথও থাকতে পারে। তাহলে কোন দুইটা হইতে পারে? So 1 and 2. B, বি হবে স্যার, এমপ্লয়ি পে মেবি, B, বি C. এবং সি। এমপ্লয়ি মে বি পেইড ফর ওয়ার্ক দে হ্যাভ নট ডান। ডান। যে একসাথে দুইটাই লিখে দিতে পারে সে কম কাজ করেও কিন্তু তার পেমেন্ট হয়ে যেতে পারে, তাই না? জি স্যার। আর যদি ঠিকঠাক মতো লিখে, এখানে তো ঠিক মতো লিখছে বা ঠিক মতো লিখে নাই এমন কোনো ক্লু দেয় নাই, দিচ্ছে আপনাকে। না স্যার। তাহলে ওইটাই হতে পারে, এমপ্লয়ি যতটুকু কাজ করছে অতটুকু পেমেন্ট হইতে পারে যদি এটা ওইভাবে প্রপার কন্ট্রোল করা হয়। আচ্ছা, এবার রেকর্ডিং রিলেটেড একটা কোয়েশ্চেন, এখানে একটা সিনারিও, এক্সাম কোয়েশ্চেন কিন্তু এই টাইপের হবে। পার্সোনাল এন্ড ওয়েজেস রেকর্ডস এট সাইমন স্টোন ব্রাদার্স লিমিটেড আর মেইনটেইন বাই স্যাম। স্যাম নামে একজন ক্লার্ক আছে, একজন অ্যাকাউন্টেন্ট আছে বা ভদ্রলোক আছে, উনি সবকিছু রেকর্ড মেইনটেইন করেন এই কোম্পানিতে। দ্য ওয়েজেস ক্লার্ক, উনি মজুরি আর কি, মজুরিটা উনি দেখেন ওয়েজেসটা অন এ পার্সোনাল কম্পিউটার। Sam calculates the hours worked by each employee on a weekly basis. কি করে? উইকলি বেসিসে এমপ্লয়ীদের কত ঘন্টা কাজ করছে সেটা হিসেব করে, based on that employees clock card and enters them on the computer. ক্লক কার্ডটা চেক করে সে কম্পিউটারে সেটা এন্ট্রি করে। The payroll program using data from personal records in respect of these wage rates and deductions produces the weekly payroll and a payslip for each employee. Sam prepares a check requisition for the total net pay for the week. এগুলা ক্যালকুলেশন করে কম্পিউটারে এন্ট্রি দিয়ে এবং চেকও সে তৈরি করে, তাকে সে চেকের মাধ্যমে পেমেন্ট করবে। Which is sent to the company accountant together with a copy of the payroll. The accountant draws up the check and made payable to the cash and has it countersigned by a director. The wages clerk takes the check to the bank and use the cash to prepare the wages packet. সে সবকিছু তৈরি করে চেকটা ডাইরেক্টরের কাউন্টার সাইন নিয়ে, একজনের সাইন নিয়ে চেকটা ওই স্যাম তার কাছে আবার নিয়ে আসে সেই নিজেই ব্যাংকে যায় টাকাটা উঠায় একটা প্যাকেটে নিয়ে তারপরে পেমেন্ট করার জন্য দেয়। এটা কি গুড কন্ট্রোল নাকি ব্যাড কন্ট্রোল? ব্যাড Bad কন্ট্রোল। Bad control, sir. control. কেন ব্যাড কন্ট্রোল বলেন তো, কেন? সবকিছু করতে যাচ্ছে। সেম পারসন ডুইং এভরিথিং। তাহলে এখানে যে আমরা যে বলছিলাম সেগ্রিগেশন অফ ডিউটিস, ডিউটিটা সেগ্রিগেট করা আছে না স্যার। No, sir. নাই, একজন লোকই সব করতেছে। এবার আমরা কি দেখি সম্ভাব্য কি আছে? Which two of the following are weakness? এখানে কি উইকনেস আছে? Sam records the salaries and organizes the pay packets. There is no authorization of the payroll. The wages check is countersigned by a director. The payroll and time recording system are separate. There is কোন no দুটো এখানে উইকনেস চারটার মধ্যে? B Yes, sir. or A, B, 1 নাম্বার স্যার। A, B. এই তো পারছেন। এবার পেমেন্টে আসেন। Which two of the following control activities will reduce the risk of employees who have left being made up a pay packet which is collected by the lever or an
অ্যাকমপ্লাইজ এটা বলতেছে যে ফলোইং কন্ট্রোল অ্যাক্টিভিটি যেটা রিস্কটা এমপ্লয়ি রিস্কটা রিডিউস করবে, যে কিনা ছাইরা চলে গেছে। কোন দুইটা হবে এখানে? authorization of fair মানে কোন কন্ট্রোল অ্যাক্টিভিটিসটা আপনি এখানে সেট করবেন? C সি এন্ড ডি। C or A ANC চেক দ্যাট ইচ এমপ্লয়ি অনলি কালেক্ট ওয়ান প্যাকেট। আপনাকে চেক করতে হবে একজন যাতে শুধু একটা পাচ্ছে। আর আপনি অথরাইজেশনটা করলেই হবে, অথরাইজেশনটা তো বিভিন্ন লেভেলে চেক হয়ে আসবে। সো অথরাইজেশন প্রসেস চালু করলে এটা চাইলেও কেউ ডাবল নিতে পারবে না। থ্যাংক ইউ। আমাদের প্যারোল শেষ। আমরা আরেকটা চ্যাপ্টার করব, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা হচ্ছে ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট এটা ছোট্ট একটা চ্যাপ্টার। সো আমি এখন 8:26 আর ছোট্ট একটা ব্রেক দেবো, আমরা নামাজ পড়ে এশার নামাজ। ওটা খুব ছোট্ট চ্যাপ্টার, অল্পের মধ্যে আপনাদের কনসেপ্ট খুবই ক্লিয়ার হয়ে যাবে, বিরক্ত হবেন না। সো সিয়ার আছে তো আমাদের, না? Yes, sir. সিয়ার আছেন কেউ নাকি সিয়ারই অ্যাবসেন্ট? না স্যার, কি রাবেয়া আপু মনে হয় আসছিল সম্ভব। শুনেন, এটা কিন্তু একটা ঝামেলা আছে, আপনাদের ক্লাস শেষে কিন্তু অ্যাটেন্ডেন্স আবার কাউন্ট হবে। আপাতত পরীক্ষা নেওয়ার জন্য টেম্পোরারি অ্যাটেন্ডেন্স যেটা যেটা দিচ্ছে, দ্যাট ইজ নট ইউর ফাইনাল অ্যাটেন্ডেন্স। এটা নিয়ে পরে কান্নাকাটি করেন না অ্যাটেন্ডেন্স কমে গেলে। এটা আপনাদের গ্রুপে একটু বলে দিবেন। আগে ফর্ম ফিল আপের জন্য একটা টেম্পোরারি অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, আপনি এন্টায়ার ক্লাস শেষ করলে কাউন্ট করে একটা ফাইনাল অ্যাটেন্ডেন্স দিবে। সো খুশি হয়ে যারা টেম্পোরারি অ্যাটেন্ডেন্স নিয়ে চলে গেছেন, তাদের অনেক দূর দূরান্তে থাকেন, পরে আইসিবিতে আইসা সকাল বিকেল আইসা মাপ চাওয়া লাগবে, অনেক পারমিশন টারমিশন নিয়ে ঘোরা লাগবে, হয়তো ক্লাসটা আবার করা লাগবে। সো বি স্যার কেয়ারফুল। যারা এটা সার্টিফিকেট পাইছে, সার্টিফিকেট পাইছে, এটা টেম্পোরারি এখন এক্সাম দেওয়ার জন্য দিচ্ছি। আপনার পুরো ক্লাস শেষ হওয়ার পরে আবার সার্টিফিকেট পাবেন ফাইনালি। ঠিক আছে? এই সার্টিফিকেটটা তো এবার আপনাকে এক্সাম দেওয়ার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য দিছে, তাই না? কারণ ওইখানে এটা আপনাদের আপলোড করা লাগছে না? জি স্যার। জি, এটা এক্সাম পারপাসে। তাহলে তো ক্লাস ওখানে শেষ করে দেওয়া লাগতো। সো আপনারা এই যে এখন ব্রেক দিচ্ছি আমি, এখন 8:27, আমরা 8:45 স্টার্ট করবো, 15 মিনিট পরে। একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজটা দিয়ে দেন। আর পরের চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং, ছোট্ট একটা চ্যাপ্টার, বেশিক্ষণ লাগবে না, 40-45 মিনিট লাগবে পরের চ্যাপ্টারটা। 40-45 মিনিটে ইন্টারনাল অডিট কি, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। ইন্টারনাল অডিটটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা তো অডিটর হবেন ভবিষ্যতে। সো এই চ্যাপ্টার থেকে আমি এখন থেকে এই চ্যাপ্টারগুলো ইন্টারেস্টিং। এই যে কয়টা কন্ট্রোল নিয়েছিল, কন্ট্রোলের চ্যাপ্টারগুলো কিছুটা বোরিং ছিল, সেল সিস্টেম, পারচেজ সিস্টেম, ইন্টারনাল কন্ট্রোল। ফ্রম নাও অনওয়ার্ড আপনারা ইন্টারেস্ট পাবেন, মানে প্র্যাকটিক্যালি অনেক বেশি রিলেট করতে পারবেন পরের 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 সবগুলা সাবজেক্ট, এই চ্যাপ্টার। সো আপনাদের দায়িত্ব হচ্ছে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে দিবেন যে এখন 8:28, 8:45 আমরা স্টার্ট করবো আবার। 8:45 সবাইকে জয়েন করতে পারেন, ছোট ছোট চ্যাপ্টার, কুইকলি শেষ হয়ে যাবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর বলে দিবেন যে ফাইনাল অ্যাটেন্ডেন্সের আবার কাউন্টিং এর ইস্যু আছে। তো সবকিছু মাথায় রেখে আবার সবাই ক্লাসে আসবে। থ্যাংক ইউ। 8:45 স্টার্ট করবো আমি পরের চ্যাপ্টার ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার।
আসছেন আপনারা? স্টার্ট করব? স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার স্যার। দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্টারনাল অডিট আমরা জানার চেষ্টা করবো এখানে ইন্টারনাল অডিট কি, হোয়াট ডাজ ইন্টারনাল অডিট ডু, ইন্টারনাল অডিট আসলে কি করে, এবং ফ্রম দিস চ্যাপ্টার উইল বি এবল টু লার্ন and understand the role that internal audit plays in internal control. Actually, internal control, internal auditor role টা কি, distinguish between the role of internal auditor and the external auditor. আমরা পার্থক্য জানার চেষ্টা করব দু ধরনের অডিটরদের, ইন্টারনাল অডিটর এবং এক্সটার্নাল অডিটরদের মধ্যে পার্থক্য কি, তাদের কাজের পার্থক্য, এটা কি টাইপের কাজ তাদের। Then finally we will be able to identifying the activities carried out by the internal auditors. প্রথমে ইন্টারনাল অডিটর ডেফিনিশন। ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট বোথ আর নট সেম। ইন্টারনাল অডিট হচ্ছে একটা কোম্পানির মানে ইন্টারনাল অ্যাপ্রাইজাল বা মনিটরিং। একটা কোম্পানি তারা যদি মনে করে, কোন একটা অর্গানাইজেশন মনে করে যে আমি আমার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিকঠাক মতো কাজ করছে কি না, এটা আমি একটু চেক করে দেখব। আমার নিজের কাজগুলাকে নিজেরা মনিটর করার জন্য আমি নিজের লোক দিয়ে যে কাজটা করব, এবং কিছু কিছু ক্ষেত্রে বাইরের লোক দিয়েও করাইতে পারি, বাট ওইটা আমরা পরে বলবো। সো ডেফিনেশনটা হচ্ছে an appraisal or monitoring activity established within an entity as a service to the entity. তাহলে এটা হচ্ছে আসলে একটা চাকরি, একটা সার্ভিস। কোম্পানির আদার যে কয়টা ডিপার্টমেন্ট আছে, লাইক সেলস ডিপার্টমেন্ট, পারচেজ ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ইনভেন্টরি ডিপার্টমেন্ট, ট্যাক্স ডিপার্টমেন্ট, এইসব ডিপার্টমেন্টের পাশাপাশি কোম্পানি আরেকটা ডিপার্টমেন্ট খোলে। ওই ডিপার্টমেন্টটার নাম কি? ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট। তো বিভিন্ন ডিপার্টমেন্ট কোম্পানির জন্য বিভিন্ন রকম কাজ করে, বিভিন্ন ফাংশনের সাথে জড়িত, বাট ইন্টারনাল অডিট রেগুলার কোম্পানির অপারেশনাল ফাংশনের সাথে জড়িত না। তারা হলো কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্ট গুলা যে কাজ করে ওই কাজগুলা ঠিকঠাক মতো করতেছে কিনা সেটা চেক করবে, এনশিওর করবে, কনফার্ম করবে ইন্ডিপেন্ডেন্টলি। এবং ওই ডিপার্টমেন্টটা তাদের কাজ করে তারা কোম্পানির বোর্ডের কাছে, বোর্ড অডিট কমিটির কাছে রিপোর্ট করবে, নট টু দ্য এমডি। কোম্পানির যদি কয়েক হাজার লোক কাজ করে, সবার বসকে ম্যানেজিং ডিরেক্টর না? জি স্যার। তাহলে এমডি সাহেব যদি কোনো ভুল করে সেটাও কিন্তু ইন্টারনাল অডিট ধরতে পারবে। তাহলে ইন্টারনাল অডিট যদি ভুল বের করে, এমডি সাহেবের ভুল বের করে এমডি সাহেবের কাছে রিপোর্ট করে, তাহলে অ্যাকশন হবে? না স্যার, অডিট হবে না। কমিটি। এই জন্য ইন্টারনাল অডিট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ডিপার্টমেন্ট কোম্পানি, যারা সমস্ত অডিট করে রিপোর্ট গুলা সাবমিট করবে সরাসরি বোর্ড অফ ডিরেক্টরদের কাছে বা বোর্ড অডিট কমিটির কাছে। এমডি কি স্কিপ করে? এমডি ইজ নট দ্য রিপোর্টিং বস ফর অডিট রিপোর্ট। মানে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের বস কিন্তু এমডি না, তাদের বস হচ্ছে বোর্ড। তারা এমডি কে স্কিপ করে বোর্ডের কাছে রিপোর্ট করবে যত কনফিডেন্সিয়াল অ্যাক্টিভিটি, বোর্ড ভ্রান্তি যা কিছু পায় সবকিছু। এই জন্য ডেফিনিশন বলা হচ্ছে an appraisal or monitoring activity established within an entity as a service to the entity. Its functions include key examining, evaluating and reporting to management and the directors on the adequacy and effectiveness of components of accounting and internal control system. Overall accounting and internal control system এর উপর ইভ্যালুয়েশন করে, চেক করে তারা রিপোর্ট করবে ম্যানেজমেন্ট এবং বোর্ডের কাছে, ডিরেক্টরদের কাছে বলা হচ্ছে।
এখন ইন্টারনাল অডিটটা কেন এক্সিস্ট করে? হোয়াই ইন্টারনাল অডিট? বলতেছে যে ইন্টারনাল অডিট এক্সিস্ট টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন অ্যাচিভিং কর্পোরেট অবজেক্টিভ। তাহলে ইন্টারনাল অডিট তো কোম্পানির ভিতরেরই কেউ, উইদিন দ্য কোম্পানি, তাহলে তারা আলটিমেটলি কোম্পানির কর্পোরেট অবজেক্টিভ অ্যাচিভমেন্টেই তো কাজ করে। কোম্পানির বাকি ডিপার্টমেন্ট গুলার যে উদ্দেশ্য, ইন্টারনাল অডিটেরও একই উদ্দেশ্য। ইন্টারনাল অডিটর চাই কোম্পানি ভালোভাবে চলুক, কোম্পানিতে কোনো প্রবলেম না থাকুক, কোনো জায়গায় কোনো কন্ট্রোল ল্যাকিং না থাকুক, সব জায়গায় স্ট্রং কন্ট্রোল নিয়ে কোম্পানি রান করুক। করলে তারা আলটিমেটলি কি হবে, কর্পোরেট অবজেক্টিভটাও অ্যাচিভ হবে কোম্পানির। দ্যাটস ওয়াই বলা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট টু আস্ক হোয়াট আর কর্পোরেট অবজেক্টিভ। একটা কোম্পানির কর্পোরেট অবজেক্টিভ কি, এটা কোম্পানি টু কোম্পানি ভেরি করতে পারে, তাই না? সবারই তো আলটিমেটলি উদ্দেশ্য থাকে প্রফিট বা ওয়েলথ ম্যাক্সিমাইজ করা, তাই না? যদি প্রফিট ওরিয়েন্টেড অর্গানাইজেশন হয় তাদের কাজ কি, প্রফিট বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর অনেক অর্গানাইজেশন প্রফিট কিন্তু আর্ন করা তাদের অনলি অবজেক্টিভ না, তাহলে তাদের অবজেক্টিভ হচ্ছে তাদের যে মিশন, তারা তাদের প্রত্যেকের মিশন ভিশন অবজেক্টিভ থাকবে আলাদা, ঠিক আছে? তাহলে কর্পোরেট ইন্টারনাল অডিটটা কেন আমার এক্সিস্ট করে? টু অ্যাসিস্ট ম্যানেজমেন্ট ইন অ্যাচিভিং কর্পোরেট অবজেক্টিভ, সিম্পল কথা। এখন ইন্টারনাল অডিট ফর গুড কর্পোরেট গভর্নেন্স। আমরা বলি যে আমাদের দেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা বাইরে চলে যাচ্ছে অবাধ দায়ের বিভিন্ন সময়, বিভিন্ন সরকারের সময়, বিভিন্ন টার্মে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা বাইরে চলে যায়। তো আমরা ফাইনালি যখন আমাদের এক্সপার্টরা, বিশেষজ্ঞ থেকে যখন বলা হয় আচ্ছা এই ধরনের প্রবলেম যদি আমরা সলভ করতে যাই, ভবিষ্যতে যদি আমি আমার দেশের সম্পদ টাকা পয়সা আটকাতে চাই, পাচার থেকে যদি আমরা হুন্ডি থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তখন বলে যে ইউ হ্যাভ টু এনশিওর গুড কর্পোরেট গভর্নেন্স। আপনি প্রতিটা জায়গায় গভর্নেন্স এনশিওর করেন, মানে সুশাসন এনশিওর করেন। তাহলে ইন্টারনাল অডিট কিন্তু একটা কোম্পানির গুড কর্পোরেট গভর্নেন্সের জন্য। একটা কর্পোরেট বডিতে যদি ভালো সুশাসন প্রতিষ্ঠা করতে চান, বেটার গভর্নেন্স এনশিওর করতে চান, তাহলে ইন্টারনাল অডিট কি দরকার আছে? অবশ্যই স্যার। অবশ্যই দরকার আছে। এই জন্য বলা হচ্ছে ইন্টারনাল অডিট ইজ ফর গুড কর্পোরেট গভর্নেন্স। আচ্ছা, ইম্পর্টেন্স অফ ইন্টারনাল অডিট ফর, তাহলে একটা অর্গানাইজেশনে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে হলে ইন্টারনাল অডিটের ইম্পর্টেন্সটা কি? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইন্টারনাল অডিট? বিকজ ইন্টারনাল অডিট এনশিওর গুড কর্পোরেট গভর্নেন্স, এটা তো আমরা বলে যাচ্ছি। দেন ইন্টারনাল অডিট হেল্পস ইন মেইনটেইনিং গুড সিস্টেমস অফ ইন্টারনাল কন্ট্রোল। আমার বিভিন্ন জায়গায় কন্ট্রোল মেনটেন করা ইম্পর্টেন্ট, এবং এটা এনশিওর করে এবং এটাতে হেল্প করে ইন্টারনাল অডিট। বিকজ ইন্টারনাল অডিট চেক করে করে দেখে বিভিন্ন কন্ট্রোল গুলা কাজ করতেছে কিনা। অ্যাসিস্ট ইন অ্যাসেসিং এন্ড মনিটরিং ইন্টারনাল কন্ট্রোল পলিসিস এন্ড প্রসিডিউরস। একটা কোম্পানি যত পলিসি আছে, যত প্রসিডিউর আছে, এটা ঠিকঠাক মতো অ্যাসেস করা, মনিটর করা, পলিসি মাইনা কোম্পানি চলতেছে কিনা, সবকিছু তারা এটাতে অ্যাসিস্ট করে বা হেল্প করে। এরপর আসেন ইন্টারনাল অডিটের রোলটা কি? হোয়াট আর দ্য রোলস অফ ইন্টারনাল অডিট? তাহলে কোম্পানিতে যারা আমরা দেখবেন আমাদের অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন্টারনাল অডিটে চাকরি করে কোম্পানির, যে কোম্পানিতে জয়েন করছে সে ইন্টারনাল অডিটে। আমাদের বড় বড় যত অর্গানাইজেশন আছে, ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, দেশি বিদেশি যত কোম্পানি আছে, সব কোম্পানিতে আলাদা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট থাকে, কোম্পানি নিজেরাই ডিপার্টমেন্ট রাখে। ওই ডিপার্টমেন্ট মেক শিওর করে যে কোম্পানির সবকিছু ঠিকঠাক মতো এফিশিয়েন্টলি ইফেক্টিভলি রান করতেছে। রোলটা কি? ইন্টারনাল অডিটর অ্যাক্ট অ্যাজ অডিটরস ফর বোর্ড রিপোর্টস নট অডিটেড বাই এক্সটার্নাল অডিটরস। মানে তাহলে এক্সটার্নাল অডিটর যে জিনিসগুলো কভার করে না, ওই জিনিসগুলো ইন্টারনাল অডিটে কভার করে। আমরা অডিটররা, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম গুলা যখন কোম্পানিতে অডিট করতে যাই, এটাকে এক্সটার্নাল অডিট বলে। বিকজ উই আর এক্সটার্নাল টু দ্য কোম্পানি। তারা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করে, প্রিপেয়ার করে আমাদের কাছে সাবমিট করে। কারণ আমরা বহিরাগত হিসেবে ওটা গিয়ে সারা বছর তারা যে কাজটা করে, আমরা 15 দিনে, 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে সেটা অডিট করে চলে আসি। তাহলে আমাদের এক্সটার্নাল অডিটরের ওইভাবে ডেপথে কাজ করা হয় না। বাট ইন্টারনাল অডিটর যারা, তারা তো কোম্পানিরই এমপ্লয়ি, ওই কোম্পানিরই ডিপার্টমেন্টের লোক। তারা ওভার দ্য ইয়ার, সারা বছর, সারাটা বছর, সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস ধরে তারা কাজ করে। তাহলে তাদের কাজের স্কোপটা অনেক বেশি না? জি স্যার। জি স্যার।
আচ্ছা, ইন্টারনাল অডিটর এর পরে কি করে? প্রোভাইডস expertise in auditing and accounting standard and helps in implementation of new standard. একটা কোম্পানিতে অডিটিং এবং অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিভাবে ইমপ্লিমেন্ট করবে? যেমন নতুন নতুন আইএস আছে, আইএফআরএস আছে, আইএফআরএস 9 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, আইএফআরএস 16 লিজ, আমার আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আবার আইএফআরএস 18 নতুন করে আসছে। নতুন যখন কোনো আইএফআরএস আসবে, আইএস আসবে, ওগুলা কিভাবে ইমপ্লিমেন্ট করবে এটা ইন্টারনাল অডিটর হেল্প করতে পারে, বিকজ ইন্টারনাল অডিটরদের ওই ধরনের নলেজ থাকে, তাদের ওই ধরনের এক্সপার্টাইজ থাকে, তারা মোস্টলি প্রফেশনাল হয়। দেন তারা লিয়াজও করে উইথ এক্সটার্নাল অডিটর, রিডিউসিং টাইম এন্ড কস্ট অফ। আমরা এক্সটার্নাল অডিটররা যখন অডিট করতে যাই, আমরা ওই কোম্পানির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের সাথে বসে ইন্টারনালি অনেক কিছু জেনে নেই, যার কারণে কি হয়, আমাদের অডিটের টাইমটা অনেক সেভ হয়ে যায়। আমরা যদি ইন্টারনাল অনেক কিছু তাদের সাথে আলাপ করে জেনে যাই, তাহলে তো আমার অনেক ক্ষেত্রে ডেপথে অনেক কিছু কাজ করা লাগে না, আমরা ওদের রিপোর্টের উপর বেস করে অনেক কিছু করতে পারি। Then ensure করে external auditors report everything required back to the board. External auditor বোর্ডের কাছে যেসব জিনিসপত্র নিবে ওগুলো কিভাবে যাবে না যাবে এইসব জায়গায় তারা হেল্প করে external auditor কে। এখন আসেন ডিস্টিংশন বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট। তাহলে বেসিক ডিফারেন্সটা কি দুইটার মধ্যে? The following tables highlight the differences between internal and external audit. ইন্টারনাল অডিট এর রিজন কি, এক্সটার্নাল অডিটের রিজন কি? আমরা যদি কারণটা স্পেসিফিক জানতে চাই, ইন্টারনাল অডিট বলা হয় ইন্টারনাল অডিট ইজ অ্যান অ্যাক্টিভিটি ডিজাইন টু অ্যাড ভ্যালু এন্ড ইমপ্রুভ এন অর্গানাইজেশন অপারেশন। ইন্টারনাল অডিটটা একটা কোম্পানিতে ডিজাইন করা হয়, একটা অর্গানাইজেশনে ডিজাইন করা হয়। ইন্টারনাল অডিটররা ওই অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করে, তারা বিভিন্ন কাজ করে, বিভিন্ন উইকনেস আইডেন্টিফাই করে, এখানে তোমরা এইভাবে কাজ করো, এইভাবে কাজ করো, এইভাবে হেল্প করে তারা। এবং ওভারঅল অপারেশনাল ইমপ্রুভমেন্টের জন্য কোম্পানির তারা কাজ করে। সো ইন্টারনাল অডিটরের কাজের মাধ্যমে সবসময় কোম্পানি ডে টু ডে তাদের অপারেশনাল ইমপ্রুভমেন্টটা এনশিওর করে। এবং ইন্টারনাল অডিটটা এমন ভাবে ডিজাইন করা হয় যাতে কোম্পানি বেনিফিটেড হয় এই অডিট থেকে, কারণ তারা বিভিন্ন ল্যাকিং গুলা, বিভিন্ন গ্যাপ গুলা, বিভিন্ন প্রবলেম গুলো আইডেন্টিফাই করে করে এগুলো সলভ করে দেয়। যেখানে প্রবলেম আছে, যেখানে আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে লোকজনের কাজের, এগুলো তারা ঠিক করে দেয়, সলভ করে দেয়, বিকজ তারা তো কোম্পানিরই এমপ্লয়ি। তারা যদি সারাক্ষণ শুধু ভুল খুঁজে খুঁজে শুধু রিপোর্ট করতে থাকে, তাহলে কোম্পানির ইমপ্রুভমেন্ট কিভাবে? ভুলও খুঁজবে, ভুলটা খুঁজে বের করে কিভাবে কোম্পানি সেটা কারেকশন করবে, কারেক্টিভ অ্যাকশন রিকমেন্ডেশন গুলা দিয়ে তারা কোম্পানিকে হেল্প করে এবং ফাইনালি ভ্যালু অ্যাড হয়। এটাই হচ্ছে তাদের কাজ। আর এক্সটার্নাল অডিটটা কেন? an exercise to enable auditors to express an opinion on the financial statement. আমরা যারা স্ট্যাটুটরি অডিটর বা এক্সটার্নাল অডিটর, আমাদের কাজ হচ্ছে জাস্ট টু এক্সপ্রেস এন অপিনিয়ন। আমরা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখবো, ব্যালেন্স শিট ঠিক আছে কিনা, ইনকাম স্টেটমেন্ট ঠিক আছে কিনা, ক্যাশ ফ্লোস ঠিক আছে কিনা, নোটস ঠিক আছে কিনা, এভরিথিং রিভিউ করে whether it is true or fair। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কোম্পানির অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এক্সপ্রেস করে কিনা, এই ব্যালেন্স শিটটা কোম্পানির অ্যাকচুয়াল অ্যাসেট এন্ড লায়াবিলিটি স্ট্যাটাস দিচ্ছে কিনা, এই জিনিসগুলোর উপর আমরা আমাদের স্বাধীনভাবে অপিনিয়নটা দিব। এটাই হচ্ছে এক্সটার্নাল অডিটরের কাজ, এবং দ্যাটস ওয়াই এক্সটার্নাল অডিটর বা এক্সটার্নাল অডিট এক্সিস্ট। তাহলে দুইটার মধ্যে আমরা রিজনটা বুঝতে পারছি, ওয়াই ইন্টারনাল অডিট, ওয়াই এক্সটার্নাল অডিট। ক্লিয়ার সবাই? ওকে, দেন সেকেন্ড ডিফারেন্স, রিপোর্টিং টু। কে কার কাছে রিপোর্ট করবে? ইন্টারনাল অডিট রিপোর্ট, ইন্টারনাল অডিট রিপোর্ট টু দ্য বোর্ড অফ ডিরেক্টরস অর দ্য অডিট কমিটি। তাহলে আমি যেটা বললাম, কোম্পানিতে যারা ইন্টারনাল অডিটর তাদের বস হচ্ছে তাদের বোর্ড অফ ডিরেক্টররা। বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে আবার আলাদা একটা সাব বোর্ড থাকে। বোর্ডে যদি 18 জন লোক থাকে, ওখান থেকে 5 জন ডাইরেক্টর দিয়ে আলাদা একটা কমিটি করা হয়, এটাকে বলা হয় বোর্ড অডিট কমিটি। তারাও ডাইরেক্টর, ডাইরেক্টরদের একটা অংশ দিয়ে বোর্ড অডিট কমিটি করা হয়। ওই অডিট কমিটি ইন্টারনাল অডিটের সমস্ত অ্যাক্টিভিটিগুলো রিভিউ করে। আর ইন্টারনাল অডিট ডিপার্টমেন্টের এমপ্লয়ীদের কাজ হচ্ছে সরাসরি ওই বোর্ডের অডিট কমিটির কাছে রিপোর্টগুলো সাবমিট করা, ম্যানেজমেন্টের কাছে না, এমডির কাছে না। তাহলে ইন্টারনাল অডিটর সবসময় কাকে রিপোর্ট করবে? বোর্ড অফ ডাইরেক্টরস অথবা বোর্ড অফ ডাইরেক্টরস কমিটি, board audit committee which is subcommittee of the board of directors concerned with financial and audit matters.
এই বোর্ডের যে অডিট কমিটি বা সাব কমিটি থাকে তারা সবসময় অডিট ম্যাটার, ফাইন্যান্সিয়াল ম্যাটার এই জিনিসগুলাই হ্যান্ডেল করে। এবার এক্সটার্নাল অডিটর কাকে রিপোর্ট করে? এক্সটার্নাল অডিটর রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি অন দ্য ট্রুথ এন্ড ফেয়ারনেস অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে এক্সটার্নাল অডিটর আমরা যখন অডিট করি, আমি যেমন ব্যাংকের অডিট করি, আজকে একটা ব্যাংকের অডিট করে আসছি, এই ব্যাংকের শেয়ার হোল্ডার আছে মিনিমাম 5 থেকে 7,000 ফর এক্সাম্পল। তাহলে কি আমি প্রত্যেকটা মানুষের ডাইকে আইনে রিপোর্ট করবো, এই নেন আপনার রিপোর্ট, এই নেন আপনার ব্যাংকের অবস্থা? না স্যার। তাহলে কি করবো? আমি যে অডিট রিপোর্টটা দিব, অডিট রিপোর্টটার উপরে হেডিং দিয়ে দিব ইন্ডিপেন্ডেন্ট অডিটরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার অফ দ্য, মানে শেয়ার হোল্ডার থেকে অ্যাড্রেস করে আমি রিপোর্টটা ইস্যু করব। ওই ব্যাংক ম্যানেজমেন্ট বা কোম্পানি ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের কাছে এই রিপোর্টটা পৌঁছায় দেয়া। তো তাহলে আমি কিন্তু কোম্পানির এমপ্লয়ির জন্য, এমডির জন্য, ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমি অডিট করছি না। আমি অডিটটা করতেছি কোম্পানির মেইন ওনার যারা শেয়ার হোল্ডার তাদের জন্য। তারা তো আর কোম্পানিতে বা ব্যাংকে এসে বসে থাকে না ডেইলি ব্যাংক কত টাকা প্রফিট করতেছে, কত টাকা লস করতেছে। তারা বছর শেষে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ম্যানেজমেন্ট তৈরি করে দিবে, অডিটর সার্টিফাই করে দিবে, ওটার উপর বসে থাকে তাদের শেয়ারের এসে তারা কত টাকা ডিভিডেন্ড পাবে। তাহলে আমরা যারা স্ট্যাটুটরি অডিটর বা এক্সটার্নাল অডিটর, আমরা গিয়ে অডিট করে অডিট রিপোর্টটা ইস্যু করে দেই। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা বিভিন্ন লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠান আমাদের অডিট রিপোর্টটা পাওয়ার পরে তাদের ওয়েবসাইটে অডিট রিপোর্টটা দিয়ে দেয়। তাহলে ওয়েবসাইট থেকে সাধারণ মানুষ, শেয়ার হোল্ডার সবাই অডিট রিপোর্টটা দেখতে পারে কোম্পানির স্ট্যাটাস কি। বাট ইন্টারনাল অডিটর কখনো বাইরে দেয় না, কারণ তারা তো কনফিডেন্সিয়াল, কোম্পানির ইন্টারনাল কাজ করে, তাদের রিপোর্টগুলো তারা পাবলিকলি পাবলিশ করে না, তারা বোর্ডের কাছে শুধু দেয়। আর আমাদের অডিট রিপোর্টটা কোম্পানির এক্সটার্নালি সারা দেশের মানুষের কাছে অ্যাভেলেবেল হয়ে যায়। সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? জি স্যার। Okay, Yes, sir. next difference relating to as demonstrated in the reason for their existence. প্রথমে যে আমরা রিজন বলছিলাম না আসলে ইন্টারনাল অডিটর কেন, সেম জিনিস এখানে বলা হচ্ছে রিলেটিং টু ইন্টারনাল অডিট। অডিটরের ওয়ার্কটা রিলেটেড টু দ্য অপারেশন অফ দ্য অর্গানাইজেশন, কোম্পানির অপারেশনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, বিকজ তারা কোম্পানির অপারেশনাল অ্যাক্টিভিটি গুলাকেই চেক করে ইন্টারনালি। আর এক্সটার্নাল অডিটর অ্যাক্টিভিটি রিলেটেড টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদেরকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয়। ইন্টারনাল অডিটর শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করে না, তারা সমস্ত অপারেশন নিয়ে কাজ করে, তারা তো কোম্পানিরই স্টাফ। তাহলে কোম্পানির কোথায় উইকনেস আছে, কোথায় গ্যাপ আছে, কোথায় ল্যাকিং আছে, সব নিয়ে কাজ করে। বাট আমরা এক্সটার্নাল অডিটররা শুধু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কাজ করি। আমরা বলি তোমাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দাও উইথ 5 কম্পোনেন্টস, তখন আমরা সমস্ত জিনিস চেক করি, আমরা অপিনিয়ন হিসেবে আমাদের একটা অডিট রিপোর্ট ইস্যু করি। তাহলে external auditors works related to financial statement, they are concerned with the financial record and underlie this relationship with the company. Internal auditors are very often employee of the organization, যেটা বললাম। তাহলে ইন্টারনাল অডিটররা কি হয়? কোম্পানির এমপ্লয়ি হয়, বাট ইন সাম কেসেস এক্সটার্নালও হইতে পারে। কিভাবে হয়? একটা কোম্পানির ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট নাই, ওই কোম্পানি চিন্তা করলো আমি যদি একটা ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট করি, 10 জন লোকরে রাখি, এই 10 জন লোকের বেতন দিতে গেলে আমি পোষাতে পারবো না, এই টাকা আমার জন্য কস্ট ইফেক্টিভ হবে না। আমি কি করব? প্রত্যেক বছর একটা সিএ ফার্মকে বলবো যে ভাই আপনারা ইন্টারনালি এসে আমাদের সবকিছু চেক করে দেন, আমরা প্রতি মাসে আপনাকে একটা ফি দিব বা বছরে একটা ফি দিব, আপনারা কি কি কাজ করবেন সেটা আমরাই ঠিক করে দেবো। আমাদের এমপ্লয়ি থাকলে তারা এই কাজগুলা করতো, এখন ওই কাজগুলাই আপনারা করে দিবেন, আপনাদেরকে আমরা হায়ার করতেছি টাকা দিয়ে। ইউ আর লাইক আওয়ার এমপ্লয়ি বাট নট এমপ্লয়ি, আপনারা আমাদের এমপ্লয়ির মতোই কাজ করবেন, আপনাদেরকে আমরা পারিশ্রমিক দিব, টাকা পয়সা দিব, আপনারা আমাদের এই জিনিসগুলো চেক করে দিবেন। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে যাদের কোম্পানির ইন্টারনাল অডিট নাই তারা চাইলে হায়ারও করতে পারে, তারা যদি মনে করে তারা হায়ার করবে, এরকমও অনেক কোম্পানি আছে। আর এক্সটার্নাল অডিটর রিলেশনশিপটা কি কোম্পানির সাথে? এক্সটার্নাল অডিটরস আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কোম্পানি অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট, দে আর অ্যাপয়েন্টেড বাই দ্য শেয়ার হোল্ডার্স। এক্সটার্নাল অডিটররা কোম্পানির সাথে, ম্যানেজমেন্টের সাথে সম্পর্কিত না, তারা প্রত্যেক বছর কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএমআই অ্যাপয়েন্টমেন্ট পায়, তারা সরাসরি শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করে। তাদের রিলেশনশিপটা কোম্পানির সাথে সম্পূর্ণভাবে স্বাধীন রিলেশনশিপ, কোম্পানি এখানে কোনো কিছু ইন্টারফেয়ার করতে পারে না এক্সটার্নাল অডিটরের সাথে। এক্সটার্নাল অডিটর কোম্পানি আইন দ্বারা অ্যাপয়েন্টেড হয়, ল অনুযায়ী, আইন অনুযায়ী অ্যাপয়েন্টেড হয়, তাদেরকে চাইলেই মন মতো কিচ্ছু করা যাবে না। ইন্টারনাল অডিটরকে তো তারা তাদের মতো করে মন মতো টাকা পয়সা দিয়ে অ্যাপয়েন্ট করে, তাদের ইন্টারনাল প্রবলেম গুলো আছে কিনা চেক করার জন্য করে। আর এক্সটার্নাল অডিটরকে তারা
যেহেতু বাংলাদেশে আইন অনুযায়ী এক্সটার্নাল অডিট ইজ ম্যান্ডেটরি, এই জন্য বছর শেষে অ্যাপয়েন্ট করতে হয় আইন মেনে। তা আমরা এক্সটার্নাল অডিটররা তখন স্বাধীনভাবে গিয়ে কাজ করতে পারি, কারণ আমরা তো কোম্পানির নিজস্ব স্টাফ না, আমরা আইন অনুযায়ী তাদের অডিটর হয়েছি। সো উই হ্যাভ ফুল অ্যাক্সেস ইন এভরিহোয়ার, সবকিছুতে আমাদের অ্যাক্সেস থাকে, আমরা সবকিছু চেক করতে পারি স্বাধীনভাবে। তাহলে আই থিঙ্ক সবাই ক্লিয়ার ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট। কোনো কোয়েশ্চেন আছে? No, sir. স্যার এই part- এক্সটার্নাল অডিটকে যে অ্যাপয়েন্ট করে এটা হচ্ছে কোম্পানি থেকে কি অডিট কমিটি রেফার করে? অডিট কমিটি সুপারিশ করে তাকে এক্সটার্নাল অডিটর হিসেবে অ্যাপয়েন্ট করা যেতে পারে। এরপরে ফাইনালি বোর্ড অফ ডিরেক্টরসরা বোর্ড মিটিং এ রিকমেন্ড করে এবং সেটা ফাইনালি কোম্পানির এজিএম এ যায়, এজিএম এ এজেন্ডা হিসেবে উপস্থাপন হয়, ফাইনালি তারপরে অ্যাপয়েন্টমেন্ট হয়। এখন বলতে পারেন সব কোম্পানির তো এভাবে ঘটা করে এজিএম হয় না, ছোট ছোট কোম্পানিগুলোর এজিএম হয়, তাদের 5 জন ডিরেক্টর, 5 জন দিয়েই এজিএম হয়, ওই এজিএম এর ডকুমেন্ট তৈরি করেই অ্যাপয়েন্টমেন্ট দিতে হয়, সবার জন্য সেম প্রসেস। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। ইন্টারনাল অডিটর কি করে? ইন্টারনাল অডিট অ্যাক্টিভিটিস গুলো সাধারণত কি, তারা ইন্টারনাল কন্ট্রোলটাকে মনিটর করে, তারা ফাইন্যান্সিয়াল এবং অপারেশনাল ইনফরমেশন গুলা যেমন রিভিউইং অ্যাকাউন্টিং সিস্টেম এন্ড ক্যারিং আউট টেস্ট অফ ডিটেইল অর ট্রানজাকশন এন্ড ব্যালেন্সেস ইন দ্য সেম ওয়ে এক্সটার্নাল অডিটর যা করে তারা চাইলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, রিভিউ দ্য ইকোনমি, এফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস অফ অপারেশন, তারা দেখে কি অবস্থা, কোম্পানি লস করতেছে কেন, এতগুলা লোক কাজ করে কি পরিমাণ কাজ হচ্ছে, কি পরিমাণ কাজ হচ্ছে না, এফিসিয়েন্সি এখানে কম কেন বেশি কেন, তারা, কারণ তারা তো কোম্পানির সাথেই কাজ করে। রিভিউ অফ কমপ্লায়েন্স উইথ লস রেগুলেশন এন্ড আদার এক্সটার্নাল রিকোয়ারমেন্ট, যত রকম আইন কানুন কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল এগুলো মাইনা কোম্পানি কাজ করতেছে কিনা, নাহলে তো কোম্পানিকে বড় ধরনের ফাইন পেনাল্টি দিতে হবে। এই জন্য ইন্টারনাল থেকে স্পেশাল ইনভেস্টিগেশনও করতে পারে সাসপেক্টেড ফ্রড থাকলে, কোম্পানিতে বড় ধরনের একটা অনিয়ম হয়েছে, ফ্রড হয়েছে, টাকা চুরি হয়ে গেছে, তাহলে ইন্টারনাল অডিটররা দ্রুত গিয়ে এখানে ইন্সপেকশন শুরু করে, চেক করে দেখে কোথায় প্রবলেম হলে ইনভেস্টিগেট করে তারা রিপোর্ট করতে পারে। তাহলে ইন্টারনাল অডিটর তারা তো কোম্পানির ভিতরের লোক, তারা চাইলে ইনভেস্টিগেট করে রিপোর্ট করে বোর্ডকে জানায় এই ধরনের কিছু থাকলে। এখানে কিছু রিস্ক আছে, রিস্ক যেমন অল কোম্পানিজ ফেস রিস্ক অ্যারাইজিং ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস হুইচ ক্যান নট বি এলিমিনেটেড বাট such risk must be managed by the company. Designing and operating internal control system is a key part of company's risk management. These will often be done by employees in their various departments, although sometimes the company will hire external expertise to design system. তাহলে ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট হ্যাজ টু ফোল্ড রোল ইন রিলেটিং টু রিস্ক ম্যানেজমেন্ট। একটা কোম্পানির ওভারঅল রিস্ক ম্যানেজমেন্টে ইন্টারনাল অডিটরের 2 ধরনের রোল থাকে। নাম্বার 1 হচ্ছে তারা কি করে, মনিটরিং দ্য কোম্পানিজ ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট পলিসি টু এনশিওর এটা ঠিকঠাক মতো অপারেট হচ্ছে, রিস্ক ম্যানেজমেন্ট পলিসিটা মনিটর করে, এবং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশনেও তারা হেল্প করে। কোম্পানিতে নানান রকম স্ট্র্যাটেজি থাকে, নানান রকম অ্যাচিভমেন্ট টার্গেট সেট করে, কত সেল করবে, কত কি করবে না করবে, এই টার্গেটগুলো স্ট্র্যাটেজিগুলো ফুলফিল হচ্ছে কিনা সেটাও ইন্টারনাল অডিট মনিটর করে। ইন্টারনাল কন্ট্রোল কি, ইন্টারনাল কন্ট্রোল নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করছি, সো ইন্টারনাল কন্ট্রোল আমি এটা স্কিপ করে গেলাম, ওই সেম জিনিসটারই সামারি। অপারেশনাল অডিট, অপারেশনাল অডিট হচ্ছে এটা ইন্টারনাল অডিটের মতোই, অডিট অফ অপারেশনাল প্রসেস অফ দ্য অর্গানাইজেশন। একটা কোম্পানির ওভারঅল অপারেশনাল প্রসেস, ফ্যাক্টরিতে কি পরিমাণ প্রোডাকশন হচ্ছে না হচ্ছে, কত ডেলিভারি হচ্ছে, এই যে এই কাজগুলো ইন্টারনাল অডিটর করতে পারে। এটাকে আমরা অনেক সময় অপারেশনাল অডিট হিসেবে নাম দিতে পারি। হ্যাঁ, অডিট অফ দ্য অপারেশনাল প্রসেস অফ অর্গানাইজেশন, অর্গানাইজেশনের বিভিন্ন প্রসেস গুলো, অপারেশনাল অ্যাক্টিভিটিস গুলো অডিট করলে এটাকে আমরা অনেক সময় অপারেশনাল অডিটও বলতে পারি। দে আর অলসো নন অ্যাজ ম্যানেজমেন্ট অর এফিসিয়েন্সি অডিট, মানে এফিসিয়েন্সি দেখা আর কি, ঠিকমতো এফিসিয়েন্টলি কাজ করতেছে কিনা। কোম্পানিতে 30,000 লোক ফ্যাক্টরিতে কাজ করে, 30,000 লোক একদিনে কি পরিমাণ কাজ করে, এক সপ্তাহে কি কাজ করে, 30 দিনে কি কাজ করে, যা কাজ করার কথা, যা আউটপুট আসার কথা ওইভাবে কাজ করতেছে কিনা, অ্যাচিভমেন্ট হচ্ছে কিনা, এই জিনিসগুলো দেখতে পারে। There are two aspects of an operational assignment. Ensure policies are adequate. তারা তখন পলিসি, এক্সিস্টিং পলিসি কোম্পানিতে যা আছে এগুলো অ্যাডিকুয়েট আছে কিনা, নাকি এটা ঠিকঠাক মতো আছে কিনা এটা দেখে আবার এনশিওর পলিসিস ওয়ার্ক ইফেক্টিভলি, পলিসিগুলো ইফেক্টিভলি কাজ করতেছে কিনা সেটাও এনশিওর করে। ইন টার্মস অফ অ্যাডিকুয়েসি, the internal auditor will have to review the policies of a particular department by reading them.
বিভিন্ন পলিসি গুলা যে কোম্পানিতে আছে এগুলা পড়া দেখে তারা এবং ডিসকাস করে বিভিন্ন ম্যানেজমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে মেম্বারদের সাথে। Then auditor will have to assess whether the policies are adequate and possibly advise the board of improvement. The auditor will then have to examine the effectiveness of the control by testing them as discussed in the আগের চ্যাপ্টারগুলোতে যেভাবে আমরা ডিসকাস করে আসছি ইন্টারনাল কন্ট্রোল নিয়ে আর কি। আদার ফাংশন, আদার অনেক কাজের সাথে অডিটর ইনভলভ হতে পারে ইন্টারনাল অডিটর, যেমন ওই যেটা বলেন স্পেশাল ইনভেস্টিগেশন ও সাসপেক্টেড ফ্রড, এগুলো নিয়েও ইন্টারনাল অডিটর কাজ করতে পারে। এটা আমাদের এই শর্ট একটা চ্যাপ্টার ছিল। মূলত আমাদের উদ্দেশ্য ছিল বোঝা ইন্টারনাল অডিটটা কি, ইন্টারনাল অডিটর কি কি কাজ করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট এন্ড এক্সটার্নাল অডিট, এখানে ইন্টারনাল কন্ট্রোলের সাথে কি রিলেশন আছে, এটা আমাদের মোটামুটি শেষ। আমরা এখন একটা স্যাম্পল কোশ্চেন টেস্ট করে দেখেছি ইন্টারনাল অডিটের উপর আমাদের কনসেপ্টটা মোটামুটি আইডিয়া হলো কিনা, আমাদের মধ্যে আইডিয়া গ্রো করলো কিনা ইন্টারনাল অডিটের। It is possible to buy an internal audit service from an external organizations. Is it true or false? Sir, true. বাকিরা শুনতেছেন নাকি শুধু একজন? That's true. কি হবে? শুধু একজন বলে তো হবে না। একটা কোম্পানি চাইলে বাইরে থেকে এক্সটার্নালি ইন্টারনাল অডিট ফাংশনটা সার্ভিস করে প্রকিউর করে কাজ করাইতে পারে কিনা? পারবে স্যার। True, sir. As objectivity is a key issue for internal auditors, they are likely to routinely be involved in operational activities. Sir, true. Sir, ইন্টারনাল true, অডিটররা sir. কি অপারেশনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ হইতে পারে? জি স্যার। Yes, sir. sir. ইন্টারনাল অডিটররা আপনি বললেন যে সেলস পারচেজ এগুলো তোমরা হিসাব করে করে কাজ করো, সেলস এর এন্ট্রি দাও, অ্যাকাউন্টিং এন্ট্রি দাও, এন্ট্রি দিবে সে তো বাকিরা যে কাজ করতেছে ওটা চেক করবে, সে তো নিজে অপারেশনাল অ্যাক্টিভিটি করবে না। Internal audit is not a recognized way of ensuring good corporate governance. False. False. Sir, false. Acha, Lightning Limited has an organizational structure which includes accounting, human resources, internal audit and audit committee. Which department should not be involved in determining pay rises? কোন ডিপার্টমেন্টটাই pay rises সাথে ইনভলভ হওয়া উচিত না? Internal audits. সহজ Internal audit. কোশ্চেনের মধ্যে আনসার আছে। থ্যাংক ইউ। আমাদের এই ছোট্ট চ্যাপ্টার ছিল, এটা আমাদের মোটামুটি আধা ঘন্টায় শেষ। সো আমাদের দুটো চ্যাপ্টারই আজকে শেষ হয়ে গেল ছোট ছোট। এরপরের চ্যাপ্টার গুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারনাল কন্ট্রোল 25 মার্ক আমি বলেছিলাম, ইন্টারনাল কন্ট্রোলের টোটাল মার্ক অ্যালোকেশন 25 মার্ক। সো আমার এন্ড থেকে 25 মার্কের ক্লাস শেষ। নেক্সট দিন থেকে যেটা স্টার্ট করব, কোড অফ এথিক্স এর আগে এই পার্টটাতে 35 মার্কের কোশ্চেন আসবে। সো নেক্সট চ্যাপ্টার 13 পর্যন্ত। এটা কত নাম্বার চ্যাপ্টার শেষ করলাম? 9, sir. 9. 9। তাহলে 10, 11, 12, 13, 10 থেকে 13 পর্যন্ত এই চারটা চ্যাপ্টার থেকে 35 মার্কের কোশ্চেন আসবে। সো আপনারা যারা অ্যাসুরেন্স পরীক্ষা দিবেন, আমি জানি ক্লাসে অ্যাটেন্ডেন্স অনেক বেশি ছিল, সিআর যারা আছেন কাইন্ডলি একটু কমিউনিকেট করবেন, সামনের চ্যাপ্টারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা হয়তোবা অনেকে আগের ইউটিউবে ক্লাস টাস দেখে টেকে কিছু কভার করার ট্রাই করেন, বাট আপনি ক্লাসে থাকলে নিজেরা সরাসরি ইন্টারেকশন করতে পারবেন। হ্যাঁ, এটা মাথায় যেভাবে ঢুকবে, আগে রেকর্ডিং ক্লাস টাস দেখে আসলে ওইভাবে বোঝা সম্ভব হবে না। আপনার মধ্যে কোনো রকম কোশ্চেন রেইজ হলে আপনি কাকে কোশ্চেন করবেন তখন? সো প্লিজ ট্রাই টু জয়েন দ্য ক্লাস ভার্চুয়ালি। আপনি যেখানে আছেন ওইখান থেকে ক্লাসে জয়েন করে ট্রাই করেন ফ্রম দ্য নেক্সট ক্লাসেস। আমার মনে হয় মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ হয়ে যাওয়াতে, না হলে এত কম হওয়ার কথা না আর কি। আমি তো লাস্ট ক্লাস নেওয়ার পরে আর 2-3 সপ্তাহ ক্লাস হয় নাই। তো আমার ফ্লোটা থাকলে এভাবে অ্যাটেন্ডেন্স মিস হতো না। আপনারা একটু কাইন্ডলি বলে দিবেন, বাকি এন্টায়ার সবগুলো চ্যাপ্টার ক্লাস আমি নেব অ্যাসুরেন্সের। মামুন ভাই আর ক্লাস নেবেন না এই সেশনে। সো আমি আশা করব পরের ক্লাস থেকে আপনার অ্যাটেন্ডেন্স বেশ ভালো হবে
তাহলে আমারও এই 3 ঘন্টা আপনাদের সাথে বসে বসে কথাবার্তা বলার এটা এনার্জি থাকবে। যদি অ্যাটেন্ডেন্স কম হয় আসলে আমার নিজেরও ইন্সপিরেশন থাকবে না।